সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আকাশ বাংলা ৭১-এর পক্ষ থেকে বিশ্বজুড়ে বাংলার মুখ আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে আজকে আমাদের সাথে ৪ জন অতিথি যুক্ত হয়েছেন। আমরা এক এক করে ওনাদের সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আকাশ বাংলা ৭১ বিশ্বজুড়ে বাংলার মুখ, সাংস্কৃতিক কর্মযশ, জাতি, ধর্ম, ভাষা এমনকি দূরত্ব নির্বিশেষে মানুষকে সংযুক্ত করে। আমাদের অন্তরের তাগিদ থেকে আমরা পথ খুঁজে নিয়েছি বৈদ্যুতিক মাধ্যমে আমাদের পৃথিবীব্যাপী অগণিত বন্ধুদের সাথে যুক্ত হওয়ার। আসুন আমরা সমস্ত দূরত্ব গুছিয়ে সাংস্কৃতিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করি। বাঙালির মতো গল্পগুজবের মেজাজ পৃথিবী অন্য কোনো জাতির মধ্যে দেখা যায় না। বাঙালি সুখে আড্ডা দেয়, অসুখেও আড্ডা দেয়। দুটো বন্ধু এক জায়গায় হলেই জমে উঠে আড্ডা, আর কয়েকজন হলে তো কথাই নেই। গান আর পানে জমে গল্পগুজব, আপনারা সকলেই তা জানেন। কিছুদিন আগেও বিকেল হলেই পাড়ার সব মেয়েরা বোনেরা এক জায়গায় বসে গল্প জুড়ে দিত। এখন সময় পাল্টিয়েছে, আধুনিক বাঙালির গল্পগুজবের আসর বাড়ি বাড়ি থেকে পৌঁছে গেছে ড্রয়িং রুম পর্যন্ত। এক কাপ চা হাতে বন্ধুদের সাথে ১ ঘন্টা সময় কাটিয়ে দিতে শুধু আমরাই পারি। তাই প্যান্ডামিকের এই ভয়াবহ পরিস্থিতিতে সকলের জন্য, বিশেষ করে মধ্যবয়সী দর্শকদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন থিয়েটার, নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, নৃত্যকলা, লোকসঙ্গীত, যাত্রা, আবৃত্তি, চারুকলা ও আলোকচিত্র এবং শিল্প সংস্কৃতি নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে যেই বাংলাদেশের এবং পশ্চিম বাংলার স্বনামধন্য ৪ জন ব্যক্তি যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে এক এক করে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশের ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, মঞ্চ টেলিভিশন অভিনয় শিল্পী অধ্যাপক জিয়াউল হাসান কিসলু। আপনাকে স্বাগতম জানাচ্ছি আকাশ বাংলার ৭১-এর পক্ষ থেকে। আমাদের সাথে পশ্চিম বাংলা থেকে যুক্ত হয়েছেন যিনি এনএসজি থেকে ডিগ্রি প্রাপ্ত নাট্যজন ডক্টর শুভ জোয়ারদার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ, আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক আবৃত্তি শিল্পের মাহিদুল ইসলাম মাহি ভাইকে স্বাগতম জানাচ্ছি। লোকসঙ্গীত শিল্পী এবং বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী, মরমী শিল্পী আব্দুল আলিমের সুযোগ্য সন্তান শিল্পী নূরজাহান আলিমকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমি ঢাকা থেকে আমাদের অনুষ্ঠান প্রধান সাজ্জাদুল হক যুক্ত আছেন। চট্টগ্রাম থেকে নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহ আলম যুক্ত আছেন। আমি আপনাদের সাথে শহীদ রহমান পরিকল্পনা, গ্রন্থনা, গবেষণা, সঞ্চালনার দায়িত্ব হিসেবে আপনাদের সাথে ১ ঘন্টার আমি আলোকপাত করব। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানে বেশ কিছু প্রশ্ন নিয়ে। প্রথমে আমি জিয়াউল হাসান কিসলু ভাইকে কিছু প্রশ্ন করব, এবং জিয়াউল হাসান কিসলু ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথাগুলি? পরিষ্কার শুনতে মানে পাচ্ছেন? শুনতে তো পাচ্ছি। আমরা কি কাঠগড়ায় দাঁড়াইনি তো? না না না, কাঠগড়ায় দাঁড়ানো একেবারেই না, একেবারেই না। আপনারা সবাই সবাই যে প্রশ্ন করবে। হ্যাঁ, না, আপনারা কোনো কাঠগড়ায় দাঁড়াবেন না এবং ডিজিটাল নিরাপত্তা আইনেও মানে জড়িত হবেন না। আপনাদেরকে সবাই মুক্ত। আমি শুধু আপনাদেরকে আচ্ছা, এক এক করে জাস্ট প্রশ্ন করব। কৃষ্ণ ভাই, আপনার একটু ব্যক্তিগত জীবনে ছোট ছোট করে চলে যাব। আপনার প্রথম প্রেমের কথা একটু বলবেন, কার সাথে হয়েছে? আমাদের নাম বলার দরকার নেই, মানে প্রথম প্রেমটার সম্পর্কে আমরা একটু জানতে চাই। কখন হয়েছে আপনার জীবনে প্রথম প্রেম? যদি বলি প্রেম কে বা কোথায় হয়েছে, কার সাথে হয়েছে, নাম বলার দরকার নেই। কিসলু ভাই, শহীদ ভাইয়ের উপস্থাপনা শুনে তো আপনি ভয় পেয়ে গিয়েছিলেন যে প্রশ্ন করব, মানে উপস্থাপনার ধরন দেখে আপনি শঙ্কিত হয়েছিলেন যে আপনাকে কাঠগড়ায় দাঁড় করানো হ্যাঁ, হবে। আমি ভাবলাম যে কাঠগড়ায় দাঁড়িয়ে গেছি বুঝি। কিন্তু প্রশ্নটা দেখা যায় অনেক মিষ্টি। হ্যাঁ, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, এবং সে আমার 2 ক্লাস জুনিয়র ছিল। সেই মেয়েটির সাথে বেশ কিছু কাল আমি ওঠা বসা করেছি, তার সাথে গল্প করেছি, তার সঙ্গে ক্যান্টিনে বসে চা খেয়েছি, তার সঙ্গে ভাবের আদান প্রদান করেছি।
তারপরে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরে কি অজানা কারণে আমি যেহেতু এস্টাবলিশ না, আমি তখন মাত্র ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, ওর সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ও কোথায় যেন শুনলাম পরের দিকে ঈশ্বরদী না কোথায় জানি চলে গেল। আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ওখান থেকে সে চলে গিয়ে ওখানে কোনো এক ডাক্তারের সঙ্গে তার বিয়ে শাদী হয়েছে, এগুলো সবকিছু খবরাখবর পেয়েছি। আমি ব্যর্থ এদিক থেকে, প্রথম প্রেম আমার একেবারেই আমি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তবে এটা আমার প্রথম প্রেম ছিল। আর এমনিতে কিন্তু আরেকটা কথা কি তোমাকে বলি, অনেক সময় কাজিনদের মধ্যেও কিন্তু ভালো লাগা মন্দ লাগা ভালোবাসা হয়ে যায়। আর তখন আমি খুব অল্প বয়সী, মাত্র মুক্তিযুদ্ধে গেছি, 16 বছর বয়স। সেই সময় ওই মুক্তিযুদ্ধের একটা একটা রোমাঞ্চকর অনুভূতি ছিল। সেই অনুভূতি নিয়ে দেশকে ভালোবাসার পাশাপাশি কোনো একটি নারীকেও ভালোবাসার ইচ্ছে যে ছিল না তা না। আমার এক পারিবারিক কোন এক আমার কাজিন সিস্টারের সাথেও আমার মোটামুটি একটা হয়েছিল, মানে ভাবের আদান প্রদান হয়েছিল, কিন্তু ওটা তো হয়নি, ওটা ঠিক দানা বাঁধেনি। তারপরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, এই আর কি। জি, তুমি ধন্যবাদ। আর কি জানতে চাচ্ছ? তুমি আমার গোপন সবকিছু ফাঁস করে দিতে চাইছো? আসবো আপনার কাছে। আমি জাস্ট যাচ্ছি। দাদা, আপনাকে নমস্কার। কলকাতার থেকে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। দাদা, আপনাকে আমি একই প্রশ্ন যদি করি, কিসলুভাইকে যেটি করেছি, সেটি কি উত্তর দিতে কোনো বিব্রত বোধ করবেন? যদি বলুন। আপনি আনমিউট করুন। আনমিউট করুন। আনমিউট করুন। আমি মাহিবের কাছে চলে আসবো, মাহিবের কাছে আবৃত্তি নিয়ে আসবো। ঠিক আছে। জি জি, যে ওই যে কিসলু ভাইকে যে প্রশ্নটা করলাম, কারণ আপনারা আমাদের অগ্রজ, একটু জাস্ট আপনাদের সাথে একটু কথাটা। হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার প্রথম প্রেমের সম্বন্ধে, তাহলে আমি আদৌ ইতস্তত বোধ করব না এবং কোনো রকমের কোনো অসুবিধাও নেই। কারণ বিচিত্র মন, বিচিত্র মানুষ তো। আর সত্যি কথা বলতে কি, যে বয়সে ছেলেমেয়েরা পরস্পরের দিকে আকর্ষিত হয়, ঠিক সেই সময়ে ওপারে 71 চলছে আর এপারে চলছে মুক্তিযুদ্ধের দশক। 70-এর দশক আমাদের পশ্চিমবাংলায় মুক্তির দশক। মানে বিপ্লব জানলা বলে ঢুকে গেছে, সেটা ধরবার জন্য লোক চাই। বুঝতে পেরেছেন না? তো সত্যি কথা বলতে কি, যে সময় ছেলেমেয়েরা পরস্পরের দিকে আকর্ষিত হয়, সেই সময় মন মেজাজ এবং স্বপ্ন অন্যদিকে ছিল। সেইভাবে আকর্ষিত হতে পারিনি। অন্য একটা দায় কোথায় যেন অনুভব করছিলাম। আর প্রথম প্রেম যদি বলেন, তাহলে বলবো অবশ্যই নাটক। 7 বছর বয়সে ঠাকুমার কোলে চেপে পালা গান শুনতে শুনতে সেই যে প্রেমে পড়লাম, আজকে 76 বছর বয়স, আমি সেই প্রেম গভীর থেকে গভীরতর হয়েছে, পালাতে আর পারিনি। জি, আসবো আপনার কাছে। আমরা নাটকের সম্পর্কে আপনার সম্পর্কে জানবো। আমি জানি আপনি এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে আপনি ডিপ্লোমা করেছেন, সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করব, মঞ্চ নাটক নিয়ে, এবং কলকাতার এই প্যান্ডামিকে নাটকের অবস্থা কেমন যাচ্ছে মঞ্চের, সেটি বিষয় নেব। আমরা একদম সরাসরি বাংলাদেশের অত্যন্ত পরিচিত আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামের কাছে আমরা চলে যাব। মাহিদুল ইসলাম, আপনি শুভেচ্ছা গ্রহণ করুন আমাদের আকাশ বাংলা ৭১ পক্ষ থেকে। আপনাদের এই যে করোনা কালে যে মাহিদুল ভাই, আপনারা ধরেন এবার বঙ্গবন্ধুর শতবর্ষটাও আপনারা ভালোভাবে পালন করতে পারলেন না, কারণ আমরা মাহিদুল ভাইকে কোনোদিন অবসর থাকতে দেখি না, সবসময় মঞ্চে উনি দাপিয়ে চলেন, টেলিভিশন চ্যানেলগুলিতে ওনার। এবার যেটা দেখলাম যে একেবারেই আমাদের এই প্যান্ডামিকের কারণে, করোনার কারণে আমাদের শিল্পের জায়গাটা একেবারে থেমে গিয়েছে। যেমন মঞ্চের জায়গা, আবৃত্তি শিল্প, চলচ্চিত্রে, তারপরে বাংলাদেশের টেলিভিশন নাটকে, দুটি ঈদ চলে গেল এবং পুজো আসছে। সবকিছু মিলিয়ে আপনারা কেমন আছেন এই করোনা কালে? এবং আমাদের সংস্কৃতি বান্ধব প্রধানমন্ত্রী
আপনাদের জন্য একটি প্রণোদনার ব্যাপারও ঘোষণা করেছেন। সম্মিলিত জোটের সভাপতিও সেটিও দাবি করেছেন। সবকিছু মিলিয়ে মাহিদুল ভাই আপনি একটু বলবেন, এরপর আপনার আবৃত্তি শুনবো। ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানে দুজন বিদগ্ধ নাট্য ব্যক্তিত্ব রয়েছেন, একজন আমাদের বাংলাদেশ থেকে রয়েছেন, আর একজন পশ্চিমবঙ্গ থেকে। আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। বিশিষ্ট সঙ্গীত শিল্পী রয়েছেন নূরজাহান আলিম। আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা রইল, এবং যে সকল বন্ধুরা এই অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে আমি অভিবাদন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। শহীদ ভাই বলেছেন 1 ঘন্টার অনুষ্ঠান, তো এখানে দুজন পণ্ডিত মানুষ রয়েছেন যারা নাট্য চর্চা, চলচ্চিত্র, সংস্কৃতি কত বিষয় নিয়ে কথা বলবেন, আর আমরা দুজন রয়েছি পারফর্মার, নূরজাহান আলিম এবং তিনি সঙ্গীতে, আমি আবৃত্তিতে। উনি কিভাবে সময়ের বন্টন করবেন আমি জানি না, তার মধ্যে এমন এমন প্রশ্ন সামনে নিয়ে আসছেন উনি। আমি তো ভেবেছিলাম নাটক এবং চলচ্চিত্র সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় শুনবো, আর না, আমার আসবে, কাছে শহীদ আসবে, ভাই একসাথে আসবে। অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, এগুলোর উত্তর দিলে তো 40 মিনিট লেগে যাবে। না, কারণ হলো গিয়ে, আমি না, কারণ হলো আপনি 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 চলে যাবেন এই জন্য, কারণ আপনার অন্য আচ্ছা, প্রোগ্রাম না, আছে, সেই সবকিছু মিলিয়ে আমি আমি সংক্ষেপে বলছি, আপনার সবটুকু বিষয় একটু বলবার চেষ্টা করছি। সেটা হলো, জি, আম, আমরা সবাই জানি যে মানুষ হলো সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, মানুষই একমাত্র প্রাণী যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং শিখে যায়। আমরা যদি আমাদের এই সভ্যতার এই চূড়ান্ত পর্যায়ে, বিজ্ঞানের চূড়ান্ত পর্যায় থেকে একদম সৃষ্টির আদিম পর্যন্ত দেখি, তাহলে দেখবো যে মানুষ সব পরিস্থিতিতেই তারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে এবং সেখান থেকে তারা সামনে এগিয়েছে। তো আমরা মোটেও হতাশ নই, মানুষ কিন্তু মানিয়ে নিয়েছে, মানিয়ে নিচ্ছে একটি অংশ। আর এরপরে যেটা বলবো, চলচ্চিত্র, মঞ্চ নাটক, পথনাটক, এগুলো উপস্থাপনার জন্য, পরিবেশনের জন্য অনেক বড় পরিসর দরকার, বড় আয়োজন দরকার, অনেক মানুষের সংযুক্তি দরকার। কিন্তু আবৃত্তি তো একা একাও করা যায়, আবহ সঙ্গীত ছাড়া আবৃত্তি করা যায়, লাইট ছাড়া আবৃত্তি করা যায়, মাইক্রোফোন ছাড়া চলে। একটা টেলিফোন, একটা ফোন সেট হলে, একটা আইফোন হতে হবে এমন না, একটা অ্যান্ড্রয়েড ফোন হলেই চলে। সুতরাং এই করোনা কালে বাংলাদেশের আবৃত্তি একটুও থেমে নেই, এটি বরং অনেক বেড়েছে। এই মুজিব শতবর্ষ বলুন, আর ঈদ বলুন, আর পূজা বলুন, আর পহেলা বৈশাখ বলুন, আবৃত্তি তো অনেক বেড়ে গেছে। আগে হয়তো এই সাধারণ সময়টা হলে হয়তো এই 26শে মার্চ বা পহেলা বৈশাখ বা 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী বা নজরুলের মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকীতে আমরা 4-5টা টেলিভিশনে অনুষ্ঠান করতাম, 4টা-5টা স্টেজে শো করতাম। এই তো সর্বোচ্চ 10টা টেলিভিশনেই না হলে আমার আবৃত্তি যেত। আর এখন তো প্রতিদিন 4টা-5টা করে শো করতে হচ্ছে, 4টা-5টা করে আমার পাঞ্জাবি আয়রন করতে হচ্ছে প্রতিদিন। বাংলাদেশের 300 আবৃত্তি সংগঠন, তারা সবাই লাইভ করে। এই শো করতে তো আর কারোর কোনো কিছু লাগে না, একটা অ্যান্ড্রয়েড ফোন, নিজের পক্ষে একটা অ্যান্ড্রয়েড ফোন হলেই চলে, আর তো কোনো কিছু লাগে না। মানে উপস্থাপনাও শেখার দরকার নেই, আর অনুষ্ঠান নির্মাণও শেখার দরকার নেই, একটা অনুষ্ঠান বানিয়ে শুরু করে দিলেই হলো। সেই ভালোবাসার বিড়ম্বনাটা এসে চাপটা পড়েছে আমাদের মতো পেশাদার শিল্পীদের উপর। আমরা সেই চাপে পিষ্ট, প্রতিদিন শো করছি, প্রতিদিন কবিতা পড়ছি, ভালো হচ্ছে। আমাদের বাংলাদেশে আবৃত্তি সমন্বয় পরিষদের 300 সংগঠন রয়েছে, প্রায় সবগুলি সংগঠনই অনলাইনে আবৃত্তি করে, আবৃত্তির অনুষ্ঠান করে। তার মধ্যে তো আর আপনাদের মতো মানুষ রয়েছেন যারা প্রবাসে গিয়ে বাংলাদেশকে আরো গভীরভাবে ভালোবেসেছেন, তারাও নানা রকম অনুষ্ঠানের আয়োজন করছেন। সব মিলিয়ে করোনা কালে আবৃত্তি থেমে থাকেনি, আবৃত্তি এগিয়ে যাচ্ছে। এবং খুব সিরিয়াসলি আমি যে কথা বলবো, আমার নিজের যে কাজের ক্ষেত্র, পারফরমেন্স, বলেছি যে প্রতিদিনই একাধিকবার, কোনোদিন লাইভে 3-4বার করে পারফর্ম করতে হয়েছে। আর এমন হয়েছে আমি 10 ঘন্টা একটা ছেড়ে আর একটা, এভাবে 10 ঘন্টা লাইভে থাকতে হয়েছে। এখন একটু চাপ কমেছে, কিন্তু আমি আমার যে কাজের ক্ষেত্র, আমি আবৃত্তি প্রশিক্ষণেই সবচেয়ে বেশি আনন্দ পাই।
এবং আবৃত্তি প্রশিক্ষণ করতে গেলে তো সবচেয়ে আগে প্রমিত বাংলা উচ্চারণের প্রশিক্ষণ, এবং এই প্রমিত বাংলা উচ্চারণের প্রশিক্ষণের সাথে সাথে স্বদেশ, মুক্তিযুদ্ধ, আমি খুবই গৌরব এবং সম্মান বোধ করছি ইসলু ভাই একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এবং নাট্যজন রয়েছেন, যে এই প্রমিত বাংলা উচ্চারণের প্রশিক্ষণ দিতে গিয়েই আমাকে পৌঁছে যেতে হয় আমার স্বদেশ, আমার মুক্তিযুদ্ধ, আমার ভাষা আন্দোলন, এবং সেই কাজ করতে করতে গিয়ে আমি আমার ভেতরের যে পিপাসা, আমার ভেতরের যে জাগরণ, আমি সেখানে পৌঁছে যাই। সুতরাং আমি কোনো দীনতায় বা আমি কোনো দৈন্যতায় ভুগি না, আমি কোনো ক্লান্তিতে অবসন্ন হই না। আমি কাজ করে যাচ্ছি এবং সময়কে মেনে নিয়েছি এবং সত্যকে মেনে নিয়েছি। রবীন্দ্রনাথকে আশ্রয় করে বলি, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। সত্যরে সহজভাবে মেনে নিয়েছি, এভাবেই আমি এই সময়টাকে মোকাবেলা করছি। আবৃত্তি শোনাতে বলেছিলেন, আমি কি আবৃত্তি করবো নাকি জি আপনি জি জি শহীদ ভাই না কিছু বলবেন? না আমি ধরেন মাহি ভাইয়ের কাছে আবৃত্তিটা শুনেই কি আলাপে যাব, কারণ আপনারটা একটু আবৃত্তি একটু শুনি আমরা। আচ্ছা ঠিক আছে, কৃষ্ণ ভাই আমরা আবৃত্তি শুনে আসবো, আলোচনা যাই। আমরা একটু আমি আবৃত্তিটা শুনি। আমি জি যাচ্ছি হ্যাঁ না নিশ্চয়ই, জি নিশ্চয়ই। শহীদ ভাই, আমি থাকছি আপনাদের সঙ্গে। জি আমি আমার অগ্রজ এই দুজন নাট্যজনের আলোচনা না শুনে আমি যাব না, এবং থ্যাংক ইউ নুরজাহান আলিমের তাহলে গানও অসংখ্য শুনবো, ধন্যবাদ, তার অসংখ্য গানও ধন্যবাদ। শুনবো। জি জি আমি শুরুতে তাহলে একটি আবৃত্তি আপনাদের জি শোনাই, জি অনুষ্ঠানের জন্য একটু প্রাণ সঞ্চার প্রাণ করব। সঞ্চার জি। শুরুতে পড়ছি সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্র ভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্তেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ,
আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উৎপর বলি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আলী ভাই, আপনার কাছে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ, আকাশ বাংলা অসাধারণ। অসাধারণ, অসাধারণ। অসাধারণ। এটি আমি প্রায় সময় এই কবিতাটি আপনার মুখে মানে সরাসরি শুনেছি একবার একটি হলে। তো আপনার কাছে আবারও অসংখ্য ধন্যবাদ। আমাদের আকাশ বাংলা ৭১ পক্ষ থেকে আমরা চলে যাব নূরজাহান আলিমের কাছে। আপনারা জানেন যে আমাদের নূরজাহান আলিম হলো মরমী লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের সুযোগ্য সন্তান। আচ্ছা, নূরজাহান আলিম, আপনি আমাকে একটু শহীদ ভাই, জি আমরা জি জি নূরজাহান জি, বলুন আলিমের বলুন বলুন। আমরা নূরজাহান আলিমের গানটা শুনবো, কিন্তু তার আগে আপনি কিশলু ভাইকে একটু মাইক্রোফোনটা দিন, উনি কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, কিছু ভাই কিছু ওনার- বলবেন? না 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 ওনার হ্যাঁ না, আমি বলবো তো বলবো। বটেই। হ্যাঁ, কারণ আমি এই- কিছু ভাইয়ের কিন্তু- অনেক প্রশ্ন আছে, ছাড়বো না এত না, সহজে। আমি ওই যে মরমী কবি, মরমী শিল্পী, সঙ্গীত শিল্পী আব্দুল আলিমের নামটা উচ্চারিত হওয়ার পরে আমি তাকে সালাম ও, জানি, সালাম জানাবেন। জি জি সেই জি জন্য জি আমি হাতটা জি। তুলেছিলাম। আমিও শিল্পীর আব্দুল আলিমের সুযোগ্য কন্যার গান শোনার আগে আমিও আমার প্রিয় শিল্পী হ্যাঁ, আব্দুল আলিমকে আগে আমরা একটু সালাম জানাইছি। শ্রদ্ধা জানাই, সালাম জানাই। জি, আমি নূরজাহান আলিমের কাছে একটি কথা বলবো যে আপনি জানেন যে এই মাসে আপনার বাবার ৫ই সেপ্টেম্বর মৃত্যুবার্ষিকী ছিল। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে আপনার বাবাকে নিয়ে স্মৃতিচারণ করা হয়েছে। তো আপনার কাছে আমি জানতে চাইবো সেটি হলো যে প্রশ্নটি হলো যে আব্দুল আলিম সাহেব যে সময় গানগুলি করতেন, যে লোকসঙ্গীত, আজকে আমরা দেখছি যে ফিউশন হচ্ছে লোকসঙ্গীতে ম্যাক্সিমাম। ইভেন কি লালনের গানও আমরা ফিউশন করছি। এতে করে কি আমাদেরকে সুরের বিকৃতি ঘটছে নাকি? আপনি একটু যদি বলুন। ধন্যবাদ শাহ শহীদ ভাই, আব্দুল করিমের, আপনাকে। লালনের, হ্যাঁ, তারপরে আপনার হাসন রাজার গানগুলিকে আমরা ফিউশন প্রত্যেকটি করছি। গানে আসলে হ্যাঁ, ফিউশন দরকার আছে, কিন্তু ফিউশন করার হ্যাঁ। পিছনে এটি কি মূল সুরটা থেকে সরে যাচ্ছি আমরা? আসলে ধন্যবাদ শহীদ ভাই। আর আমার সাথে এত গুণী মানুষরা আছেন আজকে, ইসলু ভাই, শুভদা এবং মাহিদুল ভাই খুব চমৎকার আমাদের কবিতা শুনিয়েছেন। মাহিদুল ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, মানে জি, কবিতা আমি তার খুব পছন্দ করি পার্সোনালি। মানে আমরা ভক্ত, আজকে সেই সোজাসুজি কথা হলো হ্যাঁ আমরা ওনার ভক্ত, ভক্ত। এবং আজকে এই আপনার মাধ্যমে কিন্তু আসলে আকাশ বাংলার মাধ্যমে আজকে ওনার কারণ আমি কবিতাটা ওনাকে আমি অনেক শুনতে অনুরোধ করে পাবো। এনেছি, অনেক হ্যাঁ, আমি অনুরোধ, তো কারণ উনি টিভিতে খুব দেখি। ব্যস্ত, খুবই ব্যস্ত মানুষ। হ্যাঁ, উনি বললেন যে এই না, সময়টা ও আরো সত্যি ব্যস্ত আবৃত্তি হয়ে করে, গেছেন। এটা অসাধারণ সত্যি। আবৃত্তি অসাধারণ, করে। অসাধারণ। খুবই সুন্দর। তো আমি যাই আরেকটি হোক, কথা মাইদুল, একটু তোমাকে জড়িয়ে দিই। আবারও ধন্যবাদ জানাই। হ্যাঁ, মাহিদুল ভাইকে আমি একটা কথা হ্যাঁ, জানি যে লোহানী ভাই চলে গিয়েছেন, আমরা ওনাকে গভীরভাবে শ্রদ্ধা করি। লোহানী ভাই কিন্তু আমি ওনার সাথে যতবারই কানাডা থেকে ফোন করতাম, উনি কিন্তু সবসময় আপনাকে খুব প্রশংসা করতেন এবং আপনার আবৃত্তি উনি ভক্ত ছিল, কামাল লোহানী। আমি এটিও আজকে বলে দিলাম সবার সামনে। জি বলুন, জি বলুন। হ্যাঁ। যেটা হয়েছে আসলে সুরের অবশ্যই কিছুটা তো বিকৃত ঘটে। কারণ আমরা আসলে কি, মানে পরিবর্তন তো আসলে হবে, কিন্তু আমার কথা হচ্ছে গানের সুর এবং কথা ঠিক রেখে আমরা মিউজিকটাকে আসলে চেঞ্জ করতেই পারি। সেটা ফিউশন হোক আর যেভাবেই হোক, আমরা হয়তো গানটাকে হয়তো মডার্নাইজ করছি, গানের মিউজিকটাকে, কিন্তু সেখানে গানের বিকৃতটা আমার মতে আসলে না হওয়াটাই ভালো। কারণ একজন সৃষ্টি করেছেন, একজনের কণ্ঠে সেটা সৃষ্টি হয়েছে, একজন বড় মাপের একজন শিল্পীর কণ্ঠে, একজন লিজেন্ডের কণ্ঠে সেই গানটি একটা সৃষ্টি হয়েছে। সেই গানটাকে যদি আমরা সেটা বিকৃত করে ফেলি, তাহলে আমরা কিন্তু আসল সুর থেকে বেরিয়ে গেলাম এবং সেটাকে বিকৃত করা হলো। তো আমার মতে আসলে গানের মিউজিক সময়ের সাথে আসলে আমরা এখন যুগের সাথে আমরা তাল মিলাতে যে আসলে গানের বিকৃত ঘটছে। কিন্তু আমার একটাই অনুরোধ থাকবে, যারা আসলে গানে ফিউশন করতে চাচ্ছে বা গানের মিউজিকটাকে চেঞ্জ করতে চাচ্ছে সেটা করুন, কিন্তু গানের কথা এবং মূল সুরটা ঠিক রেখে সেটা করলে আমার মনে হয় যে ভালো। সেটা অনেকেই হয়তো করছে, আবার অনেকে সেই জায়গা থেকে আসলে সরে যাচ্ছে।
তবে সেটা না করলেই আসলে না, ভুল আমরা যেমন আমার দেখছি যে রবীন্দ্রনাথের গানকেও অনেকে হ্যাঁ করা যে হচ্ছে করা হচ্ছে, পশ্চিম বাংলাতে হ্যাঁ শুরু হয়েছে, হ্যাঁ, নজরুল আমাদের রবীন্দ্র সব জায়গায় করা হচ্ছে আসলে। বাংলাদেশেও সেটি করা হয়েছে, কিন্তু হ্যাঁ করা হচ্ছে। এটি কি ফিউশন করেন? সেজন্য রবীন্দ্রনাথের গানে আপনি ওলালালা দিয়ে এই যে কি? হ্যাঁ রাইট, আসলে ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে জেনারেশন গুলো এখন ডে বাই ডে জেনারেশন গুলো যখন আসছে তারা কিন্তু এই বিকৃত গুলোটাকেই মানে আয়ত্ত করছে। আমরা মূল সুর যারা অরিজিনাল ভাবে যারা যে গানটা গেয়েছেন সেই গানের থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আমার মতে আসলে সেই গানটা আমি যেরকম আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, আমি যে গানটা তুলবো, যে কোনো শিল্পীর যদি আমি গানটা তুলি, আমি কিন্তু অরিজিনালটা আগে শুনি, যে মূল শিল্পীকে সেই শিল্পীর কণ্ঠের গানটা কিন্তু আমি তুলে নিই। কিন্তু আমি কিন্তু পরবর্তী যারা সেটাকে বিকৃত করে গাচ্ছে সেই গানটা কিন্তু আমি তুলি না কখনো। কারণ আমার আমার কথা হচ্ছে আমি মূল সুরটাকে কথাটাকে ঠিক রেখে আমি মিউজিকটাকে চেঞ্জ করতে পারি, সেটা ঠিক আছে যে সময়ের সাথে আমার অনেক ইনস্ট্রুমেন্ট এখন আসলে যুগের সাথে এখন চলে এসছে, সেই মিউজিক হয়তো আমরা আমরা সেখানে ইন করতে পারি, কিন্তু আমরা আসলে গানটাকে বিকৃত করতে পারি না। সে রাইট আসলে আমাদের আসলে নাই, সেটা উচিত না আমি মনে করি। না, আমি শহীদ আপনার ভাই, কাছে অনেকে করছে জি আসলে, জি শহীদ জি ভাই, যেটা আমি মনে করি বলুন এটা করা বলুন উচিত। বলুন বলুন মাহি ভাই, শহীদ ভাই, জি বলুন বলুন। হ্যাঁ আপনি নুরজান আলিমের কাছে যে প্রশ্ন করেছেন এবং উনি যে উত্তর দিয়েছেন, আমি তো একজন গানের শ্রোতা। জি আমি একটু শ্রোতা হিসেবে আমার অভিমতটা জি প্রকাশ বলুন করি, বলুন তাহলে ওনার বলুন, বক্তব্যটা ভালো হবে। জি বলুন প্রতিষ্ঠিত হবে। এবং বলুন। হ্যাঁ, আমি যখন গানের শ্রোতা, হ্যাঁ আমার কানে প্রথম যে গানটা বেজে আছে ওই গান পরবর্তীতে যে শিল্পী করুক আর যে ধরনের মিউজিক কম্পোজিশনে করুক, সেটা ফিউশন হোক, ইস্টার্ন ওয়েস্টার্ন মিক্স আপ হোক, বা আরো অনেক আধুনিক যন্ত্রসঙ্গীত সহ যন্ত্রানুষঙ্গ সহ বিশাল আয়োজনে সেটা হোক, আমি ব্যক্তিগতভাবে আমার কানে ওই আগের গানটাই লেগে থাকে, ও পরের গানটা আর আমাকে এক্স্যাক্টলি কোনোদিন আনন্দ দিতে ভালো পারে লাগে। নাই। আমি বলি, একটু উদাহরণ দেই, আমি একটু প্রতীকী অর্থেই এটি বলছি। কিষ্টু ভাই হয়তো আমার সঙ্গে একমত হবেন। হুম প্রতীকী অর্থেই বলছি, আমি কোনো শিল্পীর নাম বা কোনো একটি নির্দিষ্ট গানকে আমি হুম মেনশন করছি না। আমি ছোটবেলায় মান্নাদের গান শুনেছি অনেক, হুম জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান শুনেছি। তাদের মিউজিক অনুষঙ্গত ছিল খুবই সামান্য, খুবই সাধারণ। রাইট। মান্না দে এবং জটিলেশ্বর পরবর্তীতে যত বড় শিল্পী, যত মিউজিক কম্পোজিশনে, যত রকম আয়োজনে যেভাবেই ও গানটি উপস্থাপন করুক, আমার হৃদয়কে আর কোনো গান স্পর্শ করে নাই ওই মান্নাদের গাওয়ার গানটি। এবং ওই জটিলেশ্বরের ওই গানটি আর পরবর্তীতে কোনো শিল্পীর কণ্ঠে আমাকে কিন্তু স্পর্শ করে নাই। আজকে নিনা হামিদের কণ্ঠে যে গানটা আমরা শুনেছি আমরা ছোটবেলায়, ওই গানটা এখন কোনো আধুনিক শিল্পী কোনো কম্পোজিশনে গিয়ে কিন্তু আমি আর আনন্দ পাই না। আব্দুল আলিমের কোনো গান রিমিক্স করুক, যেভাবে করুক, কোনোভাবেই আর ওই গান কিন্তু আমাকে আনন্দ দেয় না। আমার ভুল বললে কিস্তু ভাই কাছে না না, আমি, এটাই স্বাভাবিক, না না এটাই না, এটা স্বাভাবিক। স্বাভাবিক, এটাই মাহিদুল স্বাভাবিক। ঠিক বলেছে, অরিজিনাল কারণ এটা অরিজিনাল আমরা একেবারে একজন শ্রোতার, গানের মান্নাদের শ্রোতার অভিমত। গান অন্য কেউ গাইলে সেই গান আমার ভেতরে কোনো আবেদন সৃষ্টি করে না। আমি এখন বহু গান অনেকেই গাইছে মান্না দে, আমরা হয়তো বড়জোর বলি যে হ্যাঁ তুমি চেষ্টা করেছো মান্না দেকে অনুসরণ করতে, অনুকরণ করতে, কিন্তু মান্নাদের গানের যে আবেদন সৃষ্টি করেছে আমার হৃদয় পটে, সেটি তুমি করতে পারোনি, সেই জায়গায় তুমি পৌঁছতেও পারবে না। এটাই স্বাভাবিক। না এটা আসলে হবে রাইট। না। মাহি ভাই, আমার একটা জি, প্রশ্ন আপনার নিজের প্রশ্ন থেকে, আমার নিজের থেকে, কারণ আপনি একজন শ্রোতা যখন বলেই ফেললেন, আমি গানের আপনার শ্রোতা কাছে না, এখন প্রশ্ন আমি চলেই গানের আসে, ভালো মানে শ্রোতা। প্রশ্ন না, মানে আলাপ চলেই আসে, আলাপ না, প্রশ্ন বলবো না, আলাপ চলেই আসে। সেটি হলো যে এই কিংবদন্তি শিল্পীদের মানে মূল গানকে আমি নষ্ট করার, এটি কি একটি কি আইন থাকা আচ্ছা, উচিত না আমাদের? এই যে এটার উত্তর কিন্তু, যেমন রবীন্দ্রনাথের গানে একবার আপনি জানবেন, এই যে ভারতের পশ্চিম বাংলার একজন শিল্পী আছেন, রবীন্দ্রসঙ্গীত, নামটা ভুলে গিয়েছে এই মুহূর্তে, ভদ্রলোক এই যখন আপনার রবীন্দ্রনাথের সঙ্গীতকে ওনার আঙ্গিকে গাচ্ছিলেন, আমি নামটা মনে করতে পারছিলাম, আপনার নামটা এই মুহূর্তে আহ, আচ্ছা যাক, নাম দরকার নেই, তো নাম যখন দরকার নেই। গাচ্ছিলেন তখন শান্তিনিকেতন থেকে ওনাকে কড়া ভাষায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনাকে আচ্ছা, আমরা আমি নূরজাহানের একটা গান শুনি। আমরা একটা জি গান জি শুনি। জি, গান শুনি জি।
আমি একটু ছোট করে একটা কথা বলি, যেটা মাহি ভাই বললেন যে আসলে যে ইনস্ট্রুমেন্ট তখন আসলে ব্যবহার করা হতো খুব কম সংখ্যক। যেমন আমার বাবার যখন যে গানগুলো তখন হয়েছে, মাত্র একটা দোতারা, একটা বাঁশি, একটা তবলা থাকতো। এই 3টা যন্ত্র দিয়ে কিন্তু বাবা, কারণ তখন কিন্তু কণ্ঠ প্রধানটা ছিল আসলে, গান এবং কণ্ঠ প্রধান। কিন্তু তখন কিন্তু মিউজিকের কোনো এত মানে এত ক্রাউডি বিষয়টা ছিল না, কিন্তু এখন কিন্তু এত যন্ত্রের মানে ব্যবহার, যার আধিক্য। ফলে গানটা কিন্তু হ্যাঁ আবেগটাই আর খুঁজে পাই না আসলে, এটাই একটা বড় বিষয়। তো বাবারও আসলে এই যে গানটা এখন আমি গাইবো, এই গানটাও অনেকে গেয়েছে, অনেক ভাবেই বিকৃত করে ফেলেছে, কিন্তু অরিজিনাল গান আসলে বাবা। আর বাবার আসলে আব্দুল আলিম তো আব্দুল আলিম, এটা কখনো দ্বিতীয় আব্দুল আলিম আসলে হবেও না, এটা আসলে স্বাভাবিক, নো, আমরা যতই যাই গাই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। বাহ, ধন্যবাদ, অসাধারণ। অসাধারণ। কিসলু ভাই আপনার কাছে চলে অসাধারণ। আসি, আমরা আপনার কাছে চলে আসি। কিসলু ভাই, আপনি তো নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন আচ্ছা যাবত। শুনেন, কিসলু ভাইয়ের কাছে আপনি যান, কিসলু ভাই আমাদের সব বলবেন, কিন্তু ওই দাদাকে ফ্রেমে আনতে পারেন নাই আপনি? হ্যাঁ আছে তো, দাদা উনি আছে তো। আমাদের, তো ওনাকে হ্যাঁ তো বলবে, দেখছি না না ফ্রেমে তো। আছে, না, আমি তো কিন্তু দেখছি, ছবিতে নাই তো। আছে আছে ছবিতে আছে ও আছে। আচ্ছা, আছে আছে সবাইকে আছে। কিন্তু দেখা যাচ্ছে না রোহিত। কিন্তু আমি যেমন আপনি মাইদুলকে দেখতে পাচ্ছি না, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। আপনি কিন্তু আমি 5 জনকে 4 জনকে একসাথে, তোমাকে নিয়ে আমি 4 জনকে দেখতে পাচ্ছি, সবাই, দাদাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, নুরজাহানকে, আর আমি আমার নিজেকে দেখতে আপনার পাচ্ছি, আপনার স্ক্রিনটাকে বড় মাইদুলকে আমি দেখতে পাচ্ছি মাহি না, ভাইকে দেখতে পাচ্ছি না, মাহি ভাইকে দেখতে পাচ্ছি না। ওই যে আপনি নুরজাহানও দেখতে সবাইকে পাচ্ছে না। একসাথে, যিনি অপারেট করছেন এই ইয়াটা, প্যানেলটা, তাকে বলেন সবাইকে এক ফ্রেমে রাখতে। একটা ফ্রেমে হ্যাঁ, রাখছি তো, আমার সাথে তো না না, সবাই না আছে। নাই এক তো, ফ্রেমে সবাই 4 জন, নাই, মাত্র চারজন আছে, আপনি ভুল মাত্র বলছেন। 4 জন আছে। ওইটা আপনি বোধহয়, 4 আপনি জন, বোধহয় 4 জন। ল্যাপটপে দেখছেন। মোবাইল ফোনে 5 জনকে রাখা যায়, ওরকম ভাবে রাখতে বলেন। না আমি আমার সাথে সবসময় আমার সাথে কিন্তু আপনারা টোটাল আমরা কিন্তু 5 জনই আছি। তুমি আছো কারণ তুমি না, ল্যাপটপে আমি দেখছো না। হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছি। আপনি ল্যাপটপে, কিছে আপনি, কিন্তু ল্যাপটপে। মোবাইল ফোনে হ্যাঁ, আছি আমরা 4 জন দেখতে পাচ্ছি। চারজন। ওই স্কেলটাকে ওই পার্সপেক্টিভে ধরতে বলেন, যাতে 5 জনকে মোবাইল ফোনের স্ক্রিনে দেখা যায়। ওখানে নিশ্চয়ই স্কেল আছে। আমি কিন্তু এটা মানে ফুল স্ক্রিন দিয়েছি। আপনি কি আমার কথা বুঝছেন না? আপনি ফুল স্ক্রিন দিয়েছেন তো ল্যাপটপের মাপে, মোবাইলের মাপে দেন। আচ্ছা মানে ঠিক আছে। আমাদের একজন অতিথি রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, তাকে আমরা দেখতে পাচ্ছি না, এটা আমার এখন কাছে এখন ঠিক আছে, অন্যায় মনে এখন হচ্ছে। ঠিক আছে। না, এখন ঠিক নেই। এর চেয়ে আর ছোট মনে করা হচ্ছে যে এটা কোথায় একটু একটু, আমার কাছে মনে হচ্ছে একটু অশোভন হচ্ছে, যে ওনাকে আমি দেখতে সমস্যা হচ্ছে, যেমন আমি আর নুরজাহান আমরা কিন্তু শুভদাকে দেখতে পাচ্ছি, তোমাকে পাচ্ছি, দেখতে হ্যাঁ। পাচ্ছি, কিন্তু মাইদুলকে ওই যে দেখতে পাচ্ছি না। ওই ওর না হ্যাঁ। আমাকে দেখতে পাচ্ছে না। আবার মাইদুল আর কিন্তু আমাদেরকে সবাইকে আমি দেখতে 4 পাচ্ছি, জনকে, কিন্তু ওই দাদাকে দেখতে পাচ্ছেন না। পাচ্ছি না। দাদাকে দেখতে এবং পাচ্ছি যে না। কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু এরকম একজন কিন্তু অফ অশোভন হয়ে হচ্ছে, যাচ্ছে, একটু অশোভন হচ্ছে। 5 জনকেই দেখতে পাওয়া উচিত আর কি। এখন আমার টেকনোলজির আমার এখন যদি ছোট স্ক্রিন করে দিই, আমাকে এখনো দেখা যাচ্ছে সবাইকে। আমি না অন্য না, এটা ছোট স্ক্রিন না, যাও আপনি টেকনোলজিটা চালাচ্ছে কি আপনি, না যে আমি ঢাকা আমি থেকে আমি কি আমি বললেন আমার কেউ নেই, আপনি মানে নিজেই? হ্যাঁ আচ্ছা কেউ ঠিক নেই, আছে, আমাকে না দেখা যাক, আপনি কিন্তু রেকর্ডিং পশ্চিমবঙ্গের হচ্ছে, থেকে আপনাকে কিন্তু রেকর্ডিং দাদাকে হচ্ছে, স্ক্রিনে আনেন। আমরা শুনতে পাচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু রেকর্ডিং এ আমরা আছি, প্রত্যেকের কথা রেকর্ডিং শুনতে আছেন কিন্তু, পাচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছি রেকর্ডিং না। রেকর্ডিং এ আছেন কিন্তু। হ্যাঁ,
ঠিক আছে, ওকে। রেকর্ডিং এ আছেন, জি। আমি একটু কিসলু ভাই, সরি আমি কিসলু ভাইয়ের না বক্তৃতার না না মাঝখানে ঢুকেছি। না 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 না, কোনো অসুবিধা নাই মাহি ভাই, এটা আপনি ইন্টারফেয়ার করবেন, নাহলে তো কাজ করা যাবে না। আমি দেখি, হ্যাঁ রেকর্ডিং এ কিন্তু আমরা সবাই আছি। তুমি যেন কি জিজ্ঞেস করলে আমাকে, নাগরিক নাট্য সম্প্রদায় হ্যাঁ নাকি? হ্যাঁ, কিসলু ভাই আমি না, আপনাকে উনি যেটি প্রশ্ন শেষ করেননি এখনো। আমি হ্যাঁ, প্রশ্নটা কি? একটু বলি। আপনি নাগরিক নাট্য সম্প্রদায়ে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং আহ, মঞ্চে কাজ 82 করে সাল যাচ্ছেন। থেকে। হ্যাঁ, মঞ্চে কাজ করে শেষ যাচ্ছেন। কখন? হ্যাঁ, মঞ্চে কাজ করে যাচ্ছেন। আমি আপনার কাছে যেটি প্রশ্ন জানতে চাচ্ছি সেটি হলো যে নাগরিক নাট্য সম্প্রদায় এখনকার মঞ্চের অবস্থাটা কি এই সময়, এক। আর নতুন কোনো নাটক আসছে কিনা মঞ্চে আপনাদের? আমার নাটকের ইতিহাসটা কিন্তু শুধুমাত্র নাগরিক থেকে শুরু করলে একটু খণ্ডিত হয়। শুরু করেন আপনার আমার প্রথম থেকে। আমি 1973 সালে যখন চট্টগ্রাম কলেজে এইচএসসির ছাত্র, ইন্টারমিডিয়েট, তখন ওখানকার ডিপার্টমেন্ট বাংলা বিভাগের প্রধান ছিলেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ। ওনার সাথে আমার নাটকের শুরু, এবং ওই সময় চট্টগ্রামে প্রথম গ্রুপ থিয়েটার, থিয়েটার 73, মানে 73 সালে হয়েছিল বলে ওটি থিয়েটার 73 এই নামে পরিচিত। ওই গোষ্ঠীতে আমি নাটক করা শুরু করি, আজ থেকে প্রায় 45-46 বছর আগের কথা। মানে আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি। মানে ওই গ্রুপের নাটক আমি অভিনয় করতাম, এবং পরবর্তী সময় যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং মমতাজ স্যার তখন চট্টগ্রাম থেকে ঢাকায় এসে শিল্পকলা একাডেমিতে যোগদান করলেন। আমাদের থিয়েটার 73-এর সদরুল পাশা মারা গেল। তারপরে হাবিব হাসান কোহিনুর, উনি ঢাকায় এসে বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে যোগদান করলেন। তখন গ্রুপের অবস্থা একটু বেহাল। ওই সময় গ্রুপের হাল ধরেছিলাম আমি, এবং আমি তখন ওখানকার ওই গ্রুপের সেক্রেটারি, এবং তখন ওই নাটক পরিচালনাও করি। আমার একটি নাটক আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ড্রামাটিক্স এর অধ্যাপক ছিলেন কবি জিয়া হায়দার, তিনি একটি নাটক লিখেছিলেন এলে বেলে। ওই নাটকটি আমি পরিচালনা করি, এবং সেই নাটকটি নিয়ে ঢাকায় শিল্পকলা একাডেমিতে যে মাসব্যাপী নাট্যোৎসব হয়েছিল, সেখানে আমরা ওই নাটকটি মঞ্চস্থ করে পুরস্কৃত হয়েছিলাম। যাই হোক, মানে আপনার 10 নির্দেশনায়? বছর আমার নির্দেশনায়, জি। এবং লেখা জিয়া হায়দার স্যারের, আমার উনি শিক্ষক ছিলেন। তো মমতাজ স্যার এবং জিয়া হায়দার স্যার, এই দুইজন নাট্য ব্যক্তিত্বের খুব কাছাকাছি থেকে সান্নিধ্য লাভ করার সুযোগ আমার হয়েছিল, এবং ওখান থেকেই আমার নাটকের হাতে খড়িয়ে এবং নাটকের জগতে আস্তে 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 গড়ে ওঠা। তারপরে 1982 সালে আমি মাস্টার্স কমপ্লিট করে আমি ঢাকা চলে আসি। ঢাকা এসে নাগরিক নাট্য সম্প্রদায়ে জীবিকার কারণেই আসলে চলে আসা, আর গ্রুপেরও একটু তখন বেহাল অবস্থা, যেটা একটু আগে বলছিলাম। তো ঢাকা এসে আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগদান করি, এবং তখন সেখানে নুরুল দিনের সারা জীবন নাটকটি হচ্ছে, তারপরে অচল আয়তন হচ্ছে সাইমালটেনিয়াসলি। এই সকল নাটকগুলোতে আমি অভিনয় করেছি, এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের এই 82 সাল থেকে এই পর্যন্ত তো খুবই রমরমা অবস্থার মধ্যে দিয়েই আমরা চলমান ছিলাম। কিন্তু এই করোনা কিছুটা আগে থেকেই নাগরিকের কিছু সমস্যা দেখা দিয়েছিল। যেমন আমাদের একজন প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর, উনি মন্ত্রী হলেন, সাংসদ থেকে মন্ত্রী হলেন, আমাদেরকে আর সময় দিচ্ছিলেন না। আমাদের সভাপতি আলী জাকের সাহেব, উনি অসুস্থ হয়ে পড়লেন। এই সকল কারণে আবার অনেক তরুণরা বিভিন্ন জায়গায় চাকরির কারণে চলে যায়, ঢাকা ছেড়ে বিদেশেও চলে যায়। এই সকল কারণে আস্তে আস্তে নাগরিক নাট্য সম্প্রদায়ের একটু খারাপ অবস্থা গেছে। কিন্তু আমরা আমাদের এই 50 বছর পূর্তি উপলক্ষে নতুন করে আমরা আবার নতুন সদস্য সংগ্রহ করে নাগরিক আবার মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। আমাদের সর্বশেষ যে নাটকটি আমরা করেছিলাম, সেই নাটকটি আমি এবং সারা জাকের অভিনয় করেছি, দুটি মাত্র চরিত্র। এটা দারিও ফো এবং ফ্রাঙ্কা রামে, দুজন ইটালিয়ান রাইটারের
লেখা এবং ওটি অনুবাদ করেছেন, মানে ভাবান্তর করেছেন সারা জাকের, পরিচালনাও তার। এই নাটকটি আমরা 12টি শো করেছি। তার মধ্যে 2টি শো আমরা লন্ডনেও করেছি, একটি শো আমরা এনএসডি তে করেছি, যেখানে আমাদের শুভদা একসময় লেখাপড়া করেছেন নাটকের উপরে, উনি ডিপ্লোমা নিয়েছেন বা ডিগ্রি নিয়েছেন। সেই জায়গায় আমরা এনএসডি তে গত বছর এই নাটকটি করেছি। নাটকটির নাম হচ্ছে ওপেন কাপল। এটি একটি অনুবাদ নাটক। এই নাটকটি আমরা বেশ সব জায়গাতেই, লন্ডনে একটি শো করার পরে এতটাই প্রশংসিত হয়েছিল যে এরপরে আরেকটি শো করতে আমরা বাধ্য হয়েছিলাম ওখানে। যে যাই হোক, এটাই আমাদের সর্বশেষ নাটক। তবে মাঝখানে এই করোনার কিছুটা আগে আমরা আমাদের পুরনো একটি নাটককে আবার নতুন করে নির্মাণ করেছিলাম। সেটি হচ্ছে গ্যালিলিও। অসাধারণ একটি নাটক, বের্টোল্ট ব্রেস্টের। এই গ্যালিলিও নাটকটি অনুবাদ করেছেন আব্দুস সেলিম, এই এবং পরিচালনা করেছেন, একসময় প্রথমবার পরিচালনা করেছিলেন আতাউর রহমান, এবং সর্বশেষে যে এটাকে আবার যে পুনর্পরিচালিত হয়েছিল, এটি পান্থ সাহা এটা করেছে। এই নাটকটি তো অসাধারণ। পান্থ শাহরিয়ার, সরি, পান্থ শাহরিয়ার। এই নাটকটি আমরা এবং এই ওপেন কাপল, এই দুটোই সাইমালটেনিয়াসলি আমরা করা শুরু করেছি। মাঝখানে যখন জাকির, বলো। আমার কথা হলো যে এই মুহূর্তে আপনাদের মঞ্চে কোনো নাটক চলছে? এই মুহূর্তে না, এই করোনার গত 6 মাস, মার্চের পর থেকে আমরা মঞ্চে আর যাইনি। আমাদের মঞ্চ নাটক কিছুটা, এখন তো কোথাও মঞ্চ নাটক কেউ করছে না আসলে, করছে না। আমি যতদূর জানি শিল্পকলা একাডেমিতে। আপনি 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 একজন মুক্তিযোদ্ধা, একজন অধ্যাপক, তা আপনি এই অধ্যাপনার মানে করার ভিতরে আপনি মানে নাটকে আসার কারণটা কি, একটু ছোট করে নাটক তো আমি বললাম যে 1973 সালে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখনই আমি নাটকে চলে আসি। সে সময় তো আর আমি অধ্যাপক না, কিছুই না, আমি জাস্ট বিজ্ঞানের ছাত্র ইন্টারমিডিয়েটে। কিন্তু মমতাজউদ্দিন স্যারকে আমি অনুসরণ করতে গিয়ে আমি বাংলা সাহিত্য নিয়ে অনার্স মাস্টার্স করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং আমার উদ্দেশ্য ছিল যে আমি শিক্ষক হব এবং নাটকের মধ্যে আমি থাকবো। স্যারকে দেখে, জিয়াদার স্যারকে দেখে, এবং হাবিব হাসান কোহিনুর যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, এনাদেরকে দেখেই কিন্তু আমার নাটকে মধ্যে খিতু হওয়া। আমি শিক্ষকতা কেন, এবং 1971 সালে আমি যখন 16 বছর বয়সে মাত্র আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমি বিহারে, আপনাদের দাদাকে চিনবেন, আপনাদের বিহারে আমি ট্রেনিং নিয়েছি চাকুলিয়া বলে একটি সেক্টরে। সেই জায়গা থেকে ট্রেনিং থেকে বাংলাদেশে ফিরে এসে আমি যখন ম্যাট্রিক পাস করে আমি ইন্টারমিডিয়েট চট্টগ্রাম কলেজে ভর্তি হলাম, এবং সেই সময় থেকেই আমার ইচ্ছে যে একসময় আমি শিক্ষক হব, এবং শিক্ষকতার মধ্য দিয়ে আমি আমার ছাত্রছাত্রীদের কাছে মুক্তিযুদ্ধের যে বাণী, মুক্তিযুদ্ধে যে কারণে আমরা করেছিলাম, যেই শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তির জন্য যে লড়াই করেছিলাম, এবং সেটি যে এখনো অব্যাহত আছে, সেটি আমার ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া, এবং বঙ্গবন্ধুর যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যগুলো আমরা ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া, তাদের জ্ঞানের মধ্যে সেই বোধটিকে পৌঁছে দেওয়ার একটি কাজ আমি করেছি। আমি প্রত্যেকটি কলেজে আমি চেষ্টা করেছি আমি মুক্তিযুদ্ধ কর্নার করার জন্য। আমি যে সকল সরকারি কলেজে চাকরি করেছি সেই সকল সরকারি কলেজের প্রায় প্রত্যেকটিতে একটি মুক্তিযুদ্ধ কর্নার করেছি। সেই মুক্তিযুদ্ধ কর্নারের উদ্দেশ্য ছিল এইটি, একটি মিনি বাংলাদেশ, ছোট একটি বাংলাদেশ, মানে এই জায়গায় আমাদের বাংলাদেশের সমস্ত ইতিহাস পঠন পাঠন করা হবে। ওই জায়গায় ইতিহাস চর্চা করবে, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সঠিক ইতিহাস। যে বিকৃতি আমরা দেখেছি বিভিন্ন সরকারের আমলে, কিন্তু আমরা আওয়ামী লীগের আমলেই একমাত্র আমি লক্ষ্য করি যে সঠিক ইতিহাসটি আবার ছাত্রছাত্রীদের হাতে, এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে সংযোজন করার যে একটি জাতীয় কমিটি হয়েছিল, যার প্রধান ছিলেন ডক্টর আনিসুজ্জামান, সম্প্রতি যিনি প্রয়াত হয়েছেন, সেই কমিটির আমি কিন্তু সদস্য সচিব ছিলাম। আমি তখন পাঠ্যপুস্তক বোর্ডে চাকরি করি, একজন ডেপুটেশনে ওখানে আমাকে নেওয়া হয়েছিল। তো যাই হোক, এভাবে আমি আমার মুক্তিযুদ্ধের যে চেতনা, যে চেতনার উপর ভর করে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, সেই চেতনার উপর ভর করেই আমি নাটক করা শুরু করেছি।
আমি আসবো মনে করি আসবো কিসলু ভাই, আপনার কাছে আবার আসবো আমরা, কারণ হ্যাঁ মুক্তিযুদ্ধের কিছু নিশ্চয়ই। কথা নিয়ে আসবো। আপনার মানে পারিবারিক ভাবেও জানতে চাইবো আপনি মানে আপনাদের পারিবারিক ভাবে কেউ নাটকের সাথে বা সংস্কৃতির সাথে জড়িত আছেন, সেগুলি আসবো। আমি শুভদার কাছে যাব। শুভদা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি একটু আনমিউট করুন, আপনি ডিভাইসটাকে একটু আনমিউট করুন। আপনি আনমিউট করুন। না, আপনি আনমিউট করুন, আনমিউট করতে হবে আপনাকে, মিউট করা আছে, আনমিউট করুন ডিভাইস। হ্যাঁ, হ্যাঁ, এই ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এখন হয়ে গেছে। শুভদা, আপনি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে আপনি ডিপ্লোমা করেছেন নাটকের উপর। আপনি একজন সাংবাদিক, একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং আপনি নাটক পাগল এবং আপনি একজন নাট্যজন। আমার প্রশ্নটি হলো যে এনএসডি করার মূল কারণটা কি ছিল আপনার? মানে নতুন করে কি নাট্যকর্মী তৈরি করার জন্য নাকি নিজের জন্য? প্রশ্ন শেষ হলে উত্তর দিই। হ্যাঁ, জি বলুন। প্রথম কথা হচ্ছে, আমি চাকরি করতে করতে আমার 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 বায়োডাটা দেখলে দেখতে পাবেন আমার আমার লেখাপড়াটা বড় জিগ জ্যাক। আমি 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 বিকম অনার্স, আমি অ্যাকাউন্টেন্সি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি অডিটিং ডিপার্টমেন্টে কাজ করেছি। করতে করতে আমি ইকোনমিক্সে এমএ করেছি, আমি ল করেছি, আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামা করেছি, আমি ট্র্যাডিশনাল থিয়েটার পাপেট্রি নিয়ে পিএইচডি করেছি। তো আপনি যদি বলেন বা কেউ যদি আমাকে জানতে চায় যে আপনার ন্যাশনাল স্কুল অফ ড্রামায় যাওয়ার কারণটা কি, মাথায় রাখবেন আমার প্রথম প্রেম, যেটা আমি বলেছিলাম, প্রথম প্রেম কিন্তু আবাল্য আমার নাট্য প্রেম বা পালা গান। আমাদের যে ট্র্যাডিশনাল ঐতিহ্যময় যে নাটক, আমাদের যে শিকড়ের যে গন্ধ আমাদের আম জনতাকে, প্রান্তিক মানুষকে উদ্বেলিত করে এবং তাদের বাঁচার রসদ যোগায়, তাদের যাপন এবং শিক্ষা দুটো মিলিয়ে বিনোদন এবং সমাজবোধ দুটোর যে কম্বিনেশন করে যে পালা, আমাদের ট্র্যাডিশনাল পালা, যা একই সঙ্গে আমাদের সমাজ শিক্ষাও দিয়েছে আবার আনন্দও দিয়েছে। তো সেইটা আমাকে ছোটবেলা থেকে খুব উদ্বুদ্ধ করেছে। পরে তো নাটক করে তো মানে পেটের রুটি রুজি হয় না মধ্যবিত্ত বাঙালির ঘরে। স্বাভাবিকভাবে মা আমাকে যা পড়িয়েছেন সেই দিকতে যেতে যেতে আমি কিন্তু সেই প্রথম প্রেম কিন্তু ভুলিনি। আমার কিন্তু মন লেগে আছে সেই পালা গানে, সেই নাটকে। তো এবারে তো আমি তো চাকরি পেয়ে গেলাম এবং বড় অফিসে, কেন্দ্রীয় সরকারি অফিসে, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, সিএজি, ক্যাগের নাম শুনেছেন, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস জেনারেল। এবং আমরা এক সময় সারা যুক্তবঙ্গে সারা অডিট করেছি। তো সেইখানে করতে করতে আমার সঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু খুব ভালো ছড়া লিখি প্রফেশনালি। তো আমার ছড়া পড়ে আমাকে তৎকালীন যুগান্তরের সম্পাদক অমিতাভ চৌধুরী, যিনি 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 রবীন্দ্র বিশেষজ্ঞ এবং শান্তিনিকেতনের অধ্যাপক ছিলেন, তিনি তখন যুগান্তরের সম্পাদক, তিনি আমাকে জোর করে সাংবাদিকতা করতে বাধ্য করলেন। আমি সবকিছু করবো ভেবেছিলাম, নাট্যকার হব, অভিনেতা হব, আঁকিয়ে হব, গাইয়ে হব, কিন্তু সাংবাদিক হওয়াটা আমার মগজের মধ্যে ছিল না। ওনার সেই মানে যুগান্তরের অমিতাভদার পাল্লায় পড়ে আমি তো ছড়া তো লিখে তো আমাকে উনি নিয়ে গেলেন। এখন সেই সাংবাদিকতার কোটা থেকে আমি কিন্তু চলে গেলাম অফিসে লিয়েন নিয়ে, যাকে বলে ছুটি নিয়ে আমি চলে গেলাম এনএসডিতে। আপনারা জানেন নিশ্চয়ই, যারা মানে পদাধিকার বলে এ সমস্ত জায়গায় যাতায়াত করে থাকেন, যে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন সংবাদ মিডিয়া, এদের এনএসডি এবং পুনে ফিল্ম ইনস্টিটিউটে কিছু কোটা থাকে। হ্যাঁ, মানে এমনি যদি পড়তে যায় পয়সা দিয়ে পড়তে হয়, কিন্তু ওখান থেকে আমাদের পড়ার যাই হোক, সোজা কথা, যুগান্তরের পক্ষ থেকে আমাকে ওখানে পাঠানো হয়। আমি এনএসডিতে যাই। আমি যেহেতু আমার নাটকের অত্যন্ত মানে একটা আত্মবিশ্বাস ছিল যে নাটকে আমি কিছু করব, আমার এই অফিস, আমার চাকরি, আমার সাহিত্যবোধ, আমার গান, সঙ্গীত, ছবি আঁকা, এই সমস্ত ছাড়াও নাটকে আমার একটা প্রথম একটা আকর্ষণ ছিল।
তো যখন আমি বাড়িতে এসে বললাম যে এরকম চাকরি করতে করতে যাওয়া তো যুগান্তর থেকে বলছে আমাকে এনএসডি তে জয়েন করতে, তো যাব, তো রাজি হয়ে গেলাম। কিন্তু বলা হলো যে 1 বছর আপনি স্পেশাল লিভে যেতে পারবেন, চাকরি আপনার থাকবে কিন্তু আপনি মাইনে পাবেন না। এটাকে লিয়েন বলে, সরকারি ভাষায় লিয়েন বলে। তো আমি বাবাকে রাজি করিয়ে, মানে এতটাই আমার প্রথম প্রেমিকার প্রতি এতই আকর্ষণ যে আপনার মাথায় রাখবেন, আমি নাটক পড়তে গেছি 82-83 সালে। আমি কিন্তু 65 সাল থেকে গ্রুপ থিয়েটার করছি, এবং 65 সালে আমার বয়স ছিল আপনার 20 মতো। কারণ 71-এর সময় আমি যখন মুক্তিযুদ্ধের সময় ওপারে যাই তখন আমার বয়স 25, এবং তারপরে ফিরে এসে আমি অফিসে জয়েন করি এবং আমাকে পাঠানো হয় 82-83 সালে। অর্থাৎ নাট্য আন্দোলন করতে করতে প্রফেশনাল স্টেজ থেকে, গ্রুপ থিয়েটার থেকে আমি অফিসিয়ালি একটা কাগজ নেওয়ার জন্য আমি যাই এনএসডি তে। তো এনএসডি তে আসার পরে এই হচ্ছে আমার উদ্দেশ্য। এনএসডি তে আসার পর আবার অফিসে জয়েন করি এবং পেশাদারি ভাবে বিভিন্ন গ্রুপ থিয়েটার এবং আলটিমেটলি আপনার ক্যালকাটা পাপেট থিয়েটার বা আপনার ওপারের শ্রদ্ধেয় মোস্তাফা মনোয়ার, মানে এপারের সুরেশ দত্ত কিংবদন্তি পুতুল পরিচালক, আর ওপারের কিংবদন্তি পুতুল পরিচালক শ্রদ্ধেয় মোস্তাফা মনোয়ার, মানে আমাদের গোলাম মোস্তফা, কবি গোলাম মোস্তফার ছেলে, যিনি পরে শিল্পকলা একাডেমির পদাধিকারী বলে অফিসার হয়েছিলেন এবং বাংলাদেশ টিভিরও কর্মকর্তা ছিলেন। জি দাদা, আপনি তো এখন তো এই পুতুল নাচের বা পুতুল মঞ্চের কাজ করে যাচ্ছেন। এখন এই অবস্থা আপনার মানে কাজ কেমন চলছে? দীর্ঘদিন তো পাপেটের উপর কাজ করে যাচ্ছেন, দীর্ঘদিন যাবত। আপনি আমার পেছনটা একটু দেখতে পাবেন একটু। জি জি জি, আমি দেখতে পেয়েছি। তো প্যান্ডামিক সিচুয়েশনে মানে সমস্ত নাটকের দল, পুতুল নাটকের দল সম্পূর্ণই মানে যেমন যেমন করা উচিত সেই নিয়ম মেনে সবটাই তাই হচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে যে অনুশীলন, যে নাটক লেখা, চর্চা, এগুলো আমরা চালিয়ে যাচ্ছি। মানে পুতুল নাটক নিয়ে আমার বিস্তর গবেষণা আছে, সেই সুযোগ পেলে সেই কথা আমি পরে বলবো আপনাদের। পরবর্তীতে আমরা আসবো আবার আপনার কাছে। আমরা একটু চলে যাব মাহিদুল ভাইয়ের কাছে। মাহিদুল ভাই শুনতে পাচ্ছেন? একদম। হয়ে গেল কেন? মাহিদুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা চলে যাব নূরজাহান আলিমের কাছে। কিসলু ভাই আপনি থাকবেন আমাদের সাথে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে নূরজাহান আলিম একটু অপেক্ষা করেন। মাহিদুল ভাই, আমরা আরেকটি আবৃত্তি শুনবো। আর দাদার কথা শুনেছেন আপনি? শুনেছেন? আমি শুনেছি সবার কথা। জি, দাদাকে আপনি দুঃখ কিন্তু আপনাকে রেকর্ডটা পাঠাবো যখন, তখন আপনি দেখবেন আপনার রেকর্ডিং হচ্ছেন। কিন্তু আমাদের মনের দুঃখ আপনাকে দেখতে পাচ্ছি না। না, আপনার ছবি দেখতে পাচ্ছি। ছবি ঠিক আছে, আমাকে মাইদুলকে একটা প্রশ্ন করি। কবিতা শুনে জি না, আপনার ছবি দেখতে পাচ্ছি, স্টিল ছবি দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এখন ঠিক আছে। শহীদ, আমি একটা কথা বলছি, শুনতে পাচ্ছ? তুমি আমাকে যে প্রশ্নটি করেছিলে, সেই প্রশ্নটি আসলে কিন্তু মাইদুলকে করা উচিত। কারণ আবৃত্তি শিল্পীদের প্রতি আবৃত্তি শুনে মেয়েরা কিন্তু দুর্বল হয়ে যায়। এরকম কোন স্মৃতি কি মাইদুল আমাদেরকে শোনাবে না? আসলে ব্যাপারটা হয়েছে কি, মাইদুল ভাইরে আমি এই প্রশ্নটা করিনি, কারণ হলো যে আপনারা হলেন আমাদের অগ্রজ, মাইদুল ভাইরা আমরা সব কাছাকাছি। সেই জন্য মাইদুল ভাইরা এখনো কিন্তু চিরসবুজ, ওনার প্রেমে কিন্তু এখনো নারীরা। অবজেকশন, আমরা কিন্তু চিরসবুজ। আমাদের বয়সটাকে আমাদের খালি শারীরিক বয়সটাকে তুমি দেখো না, আমাদের অন্তরের বয়সটাকে স্পর্শ করতে চেষ্টা করো, তাই না মাইদুল? নূরজাহান কি বলো? হ্যাঁ, একদম সত্যি কথা। আসলে জি কিসলু ভাই, আমার যে মাথার চুল পড়ে গেছে, আমাকে দেখতে অনেক বড় লাগে, কিন্তু আমার তো বয়স অনেক কম। আমি তো তরুণ বয়স থেকে আপনাদের দেখে দেখে নাট্যকর্মী এবং আবৃত্তি শিল্পী হয়েছি। এই যে দাদার কথা শুনলাম, দাদা 65 সাল থেকে নাটক করেন, আপনিও প্রায় কাছাকাছি সময়
নাটক করেন। আমি 73 সাল আমাদের থেকে আর কি। 73 সাল থেকে, আমার জন্মই তো 69-এ। আমি কিন্তু নাট্যকেন্দ্রের ফাউন্ডার মেম্বার, তারিকা নামের আচ্ছা শিষ্য আমি। আচ্ছা। তারিকা নামও এনএসডি করেছেন, সেটা হয়তো আর একটু জি পরে, এই জি দাদার জি পরে হয়তো। অনেক পরে, অনেক পরে। তো অনেক পরে। কবিতা, হ্যাঁ ওই যে দাদার মতো করে বলবো যে কবিতাই তো আজীবন সঙ্গী, আজীবনের আশ্রয়, আজীবনের মানে ভালোবাসা, ভালোবাসা কবিতা। কবিতার মধ্য দিয়েই আমি আমার জীবনের সব রং, সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা, এই মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভাষার প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতা, সবকিছুই কবিতার মধ্যে। আর কবিতা তো এমন একটা বিষয়, আপনি জানেন যে অনেক বিস্তৃত। এক জীবনে তো কবিতা পড়ে শেষ করার জন্য একটা জীবন যথেষ্ট নয়। আর পেশাদার একজন আবৃত্তি শিল্পী হিসেবে আমাকে তো সবই পড়তে হয়েছে, সবই পড়তে হয়। আমি তো একেবারে স্বামী বিবেকানন্দর জন্মদিন থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিনের পর্যন্ত সব কবিতাই আমাকে প্রস্তুত রাখতে হয়েছে। ঠিক ঠিক। আপনাদের নাগরিকের অনেক নাটক দেখেছি, গ্যালিলিও আপনাদের প্রথম যেসব পারফর্মারদের প্রথম প্রোডাকশন ছিল, সালেক খান অভিনয় করেছেন, সেই নাটকও দেখেছি, সব দেখেছি। আপনাদের ওইটাতে ঈর্ষা আমিও ছিলাম, দেখেছি। 20 বছর আগের কথা। হ্যাঁ, হ্যাঁ, ওই 20 বছর আমি আগে ওটা। কিন্তু আমি কিন্তু গ্যালিলিও দেখতে গিয়েছিলাম না, আরেকটু আগে, আমি বলছি বোধহয় 30 বছর আগের কথা। পদার্থ আচ্ছা। বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি গ্যালিলিও দেখতে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বোর্ডে। আমি পদার্থ বিজ্ঞানের ছাত্র, প্রথম মঞ্চনাটক দেখা আমার এরকম হবে, গ্যালিলিও। 30 বছরই হবে আসলে। হ্যাঁ, হুম তো হুম। হ্যাঁ। পদার্থ বিজ্ঞানের ছাত্র হিসেবে গ্যালিলিও দেখতে গিয়ে আমি নাটকের ছাত্র হয়ে গেলাম, এবং আমার মনে আচ্ছা। হয়েছিল আপনাদের প্রোডাকশন দেখে যে 3 ঘন্টারও কম সময়ের একটি নাটক, আমার মনে হয়েছিল গ্যালিলিয়ের জীবনের যে 30 বছর নিয়ে নাটকটা করা, আমি মনে হয় 30 বছর যাবৎ অডিটোরিয়ামে বসে আছি, এরকম অনুভব হয়েছিল আমার। দেখো তুমি যাই হোক, হ্যাঁ, 2.5 ঘন্টার নাটক। হ্যাঁ হ্যাঁ। মানে আমি 2.5 বলছি ঘন্টা নাটক। কিন্তু আমি তরুণ একজন হ্যাঁ, নাট্যকর্মী, বা আমার তখন নাট্যকেন্দ্রের নাট্যকেন্দ্রে আমি কর্মশালা করি তখন। তো আচ্ছা। মনে হয়েছিল 30 বছর যাবত আমি মিলনায়তনে বসে আছি, এরকম অনুভূতি দিয়েছিল আমাকে। যাই হোক, এবং ওই সময় ওই অনেক, ওই ওই তুমি যেই সময় নাটকটি দেখেছিলে, ওই সময় হ্যাঁ, তোমার আমার কথা মনে থাকার কথা না, আমি সেই সময় ফিলোসফারের অ্যাক্টিং করেছি এই সময়। আপনার ওই গ্যালিলিওটা হয়েছিল জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের, হ্যাঁ, জার্মান ধানমন্ডিতে সাংস্কৃতিক কেন্দ্রে। হ্যাঁ, ওখানে হয়েছিল। ওটা হ্যাঁ। আমার দেখা প্রথম নাটক। তো আমি সৌভাগ্যবান নাটকের ছাত্র হিসেবে যে প্রথম গ্যালিলিও দেখেই নাটক শুরু করেছি। তারপরে আমাদের নাট্যকেন্দ্রের আম, আহ, কর্মশালা প্রযোজনা নেমেছিল তার কিছুদিন পরে। যাই হোক, কবিতা শোনাতে বলেছেন জি আপনার। জি আম, আমি একটি কবিতা পড়ি। জি এই কবিতাটি আমার তো অসংখ্য কবিতা, আমার একটি দুটি কবিতা বেছে নেওয়া একটু কঠিন হয়ে যায়। আমি এরশাদ সামরিক সরকার বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। ঠিক সেই সময় আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে একটি পক্ষ ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ভোটে জয়ী হবার যে একটি অপপ্রয়াস ছিল, বাবরি মসজিদকে কেন্দ্র করে, আমরা জানি যে অসংখ্য মানুষ সেই ঘটনায় হতাহত হয়েছিল, এবং সেই আগুন কিন্তু বাংলাদেশে এসেও লেগেছিল তার পরদিন। আপনার, আমি সেলিমুল্লাহ হলে থাকতাম, ওখানে যে ঢাকেশ্বরী মন্দির, এই মন্দির থেকে সদরঘাট পর্যন্ত মন্দিরগুলো এক রাতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তো এই ঘটনা, এই ধর্মীয় উন্মাদনা দিয়ে যে অপরাজনীতি, এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জয়দেব বসুর একটি কবিতা। জয়দেব বসু অল্প বয়সেই প্রয়াত হয়েছেন, তিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক। তার এই কবিতার নাম ভারত এক খোঁজ। এই কবিতাটি পড়ছি এই কারণে যে এই ধর্মীয় উস্কানি দিয়ে রাজনীতির অপচেষ্টা বাংলাদেশেও হয়েছে, হচ্ছে, হবে আগামীতে। ভারতেও একই অবস্থা বিরাজমান। সাম্প্রদায়িকতা এবং এই অপরাজনীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই কবিতাটি পড়ছি। আমার মনে হয় আজকে এটি হবে আমার শেষ পরিবেশনা, কারণ অনুষ্ঠানের সময় কিন্তু অনেক পেরিয়ে গেছে। পড়ছি জয়দেব বসুর কবিতা ভারত এক খোঁজ। বিশেষ কারণে
এত বছর পর আমি অযোধ্যা এলাম। মাননীয় বিচারক, এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। না, আমার কি ধর্ম আমি জানি না, জানি না আমার বাবা কে। আমার মাও জানতো না সব। আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানে এক ছোপড়ায়। কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাউর করে বলতে পারেনি আমার দাদিও। সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না। মা শুধু জানতো কে তার মা। মাননীয় বিচারক, একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন। অবশ্য পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার না। বরং শুনুন বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসবার আগে কি আমি দেখেছিলাম। ভালো মনে নেই আমার, তবু সেই জলহীন, আলোহীন, পয় প্রণালীহীন ঘুপচি ছোপড়া, ভিকেরি, জোচ্চোর, দাগি, মাতাল, কোনো কোনো মধ্যরাতে আচমকা হুইসেল, ঘরে ঢুকে পড়তো পেট মোটা উন্মত্ত থানেদার, মুখে মদে গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ঠেলে বের করে দিত। সেই রাত, সেই অসংখ্য নক্ষত্রের রাত, সোনালী হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেয়ালে ঠেস দিয়ে। অভিজ্ঞতা থেকে বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবেন বমি। ব্যাস, এই তো সব। অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক। আমি শুধু জেনেছিলাম যৌবন থাকতে থাকতেই ছোপড়া থেকে দালান, দালান থেকে শীষমহল পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা। তারপর জীবনে লাথি খেতে খেতে ওই ছোপড়ায় ফিরেই সে মরে। চোখ ঝাপসা হয়ে উঠবার জন্যে মাফ করবেন মাননীয় বিচারক, কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম। কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা, কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তাড়া খাওয়া এক বাদশাহ। আমি জানি না পৌরাণিক কোন রাজার পক্ষে এখানে আদৌ জন্ম নেওয়া সম্ভব কিনা। আমি জানি না এতদিন আগে আসা কোন সেনানীর পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা। কিন্তু আমি জানি আমার মা জন্মেছিলেন এখানে আমিও জন্মেছি এখানে। আমার এন্তেকালের ভয় নেই, আখেরাতের লোভ নেই, মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু এই ছোপড়ার জন্যে, এই জন্মভূমির জন্যে আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর প্রার্থনা, 5 ওয়াক্ত নামাজ। রহম করুন মাননীয় বিচারক, রহম করুন। আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে উঠবার আগে। অসাধারণ, 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 অসাধারণ। বিউটিফুল। মাহি ভাই মাহিদুল, is মাহি ভাই, মাহি ভাই, স্যালিউট ইউ। স্যালিউট। ধন্যবাদ কিসলু ভাই, কিন্তু আমাদের শহীদ ভাইয়ের তো ব্যর্থতা আমাদেরকে একসাথে ফ্রেমে উনি দেখাতে পারলেন না। এই এখন আবার শুভদাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা না হ্যাঁ, এখন আবার শুভদাকে শুভদা দেখতে চলে পাচ্ছি যাওয়াতে না। তোমাকে দেখতে পাচ্ছি। উনি 4 জনের নুরজাহান, আসন করেছেন। শুভদা আছেন, গান শুভদা শুনি আছেন, নুরজাহানের আবার। শুভদা আছেন। নূরজাহান আপা, আপনি আছে একটা গান শুনান। নুরজাহানের একটা গান শুনি আবার। আচ্ছা ঠিক আছে, এত চমৎকার চমৎকার এক একজনের মানে জি, সবার একদম। না এত সুন্দর মাহিদুল তো গল্প, আটে দিল আর কি। মানে আসলে না আসলে গল্প শুনতে মনে হচ্ছে গান আর গাই না, সবার গল্পটাই শুনি না আসলে একটু এরকমই একটু হয়। একটু আমাদের গুরু আব্দুল আলিম তার একটা গান গাইবে না তুমি? তুমি এই তো আচ্ছা ঠিক আছে, গুরু আমি কন্যা। গাইছি। না ঠিক আছে, ধন্যবাদ। শহীদ ভাই একটা গানের কথা বলেছিল, ওই গানটা আমি গাইছি। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার,
তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। ধন্যবাদ ধন্যবাদ বাহ, নুরজাহান হালিম। বিউটিফুল। ধন্যবাদ। কিসলু ভাই, কিসলু ভাই আমি আপনার কাছে আসবো। কিসলু ভাই, আপনি জানেন যে ভারতবর্ষে বলিউডের ইদানিং এই যে একজন প্রখ্যাত অভিনয় শিল্পী ছিলেন চলচ্চিত্রের জগতে, সুশান্ত সিং রাজপুতের, সে আত্মহত্যাটা বেড়ে গিয়েছে। আমার প্রশ্নটা হলো যে ভারতে না মানে পুরো বিশ্বে শিল্পীদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা হঠাৎ করে বেড়ে গিয়েছে, এক। দ্বিতীয়ত প্রশ্ন হলো, সম্পূরক প্রশ্ন আমি আপনাকে জুড়িয়ে দিচ্ছি, সেটি হলো যে শিল্পীদের মধ্যে মাদকাসক্ত হচ্ছে, এইটিকে আপনারা কিভাবে দেখবেন? যেমন একজন নায়িকা বলেছেন যে বলিউডে নায়িকারাই শুধু মাদকাসক্ত, পুরুষরা কি করেন? পুরুষরা কি শুধু ঘর পরিষ্কার, রান্না করা আর জোড় হাতে তাদের বউদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান ওদেরকে রক্ষা করবে? তো উনি গণমাধ্যমে বলেছেন যে পুরুষরা তো তাহলে ধোয়ার তুলসী পাতা না, শুধু নারীদেরকে, নারী অভিনেত্রীদেরকেই দোষারোপ করা হচ্ছে যে তারা মাদকাসক্ত। তো এই যে শিল্পী সমাজের ভিতরে মাদকাসক্ত হচ্ছে বা এই যে আত্মহত্যা প্রবণতা বেড়ে গিয়েছে হঠাৎ করে, এটিকে আপনি একজন শিল্পী হিসাবে, অভিনয় শিল্পী হিসেবে কিভাবে দেখবেন? মাইদুল ভাই বলতে পারেন এই প্রশ্ন ছোট করে। জি বলুন। না না, আমার কিসলু ভাই মনে হয় থাকতে আমি এই কেন? এই প্রসঙ্গটি মানে এতক্ষণ ধরে আমরা যে একটা আহ পরিবেশের মধ্যে ছিলাম, একটু অফবিট, একটু একটু অফবিট ধরেন ভিন্ন ধরনের, কারণ এটা এটা একটু আসা উচিত, আমি কারণ এই গান শিল্পীদের। এটা হচ্ছে। কিসলু ভাইয়ের কাছ থেকে শুনবো। আমি একটু সংক্ষেপে বলে দিই। জি বলুন। এটা হলো ধরেন যে আহ, আহ, সারা বিশ্বে তো কোটি কোটি মানুষ। সেই কোটি কোটি মানুষের ওই চলচ্চিত্রে যে অভিনয় শিল্পী বা অভিনেত্রী যিনি, যারা মাদকাসক্ত হয়েছেন, তাদের এই কোটি কোটি মানুষের একটি অংশ হিসেবে ধরেন, ওদেরকে আলাদা হিসেবে না ধরলেই হলো। তাহলেই Exactly. দেখবেন যে এটি না, সবার আগে আমরা বিষয়। দেখতাম যে ধরেন অ্যাথলেটিক্স এর মধ্যে বা ফুটবল প্লেয়ারদের মধ্যে বা রেসলিং এর মধ্যে মানুষ এই জিনিসটা করতো, কিন্তু ইদানিং শিল্পীদের এইটা মধ্যে। আমি বলতে চেয়েছি শহীদ না ভাই, না এটা আমি বলতে চেয়েছি, এটা যার যার ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। এটা একেবারে ওই পেশাগত বিষয়ের উপরে এটা চাপিয়ে কোনো লাভ নেই। মানে এটা এতে কোনো। শোনো, আমাদের এবার অনেক, কিসলু ভাই এটা নিশ্চয়ই ডিটেইল করবেন। হ্যাঁ আমি বলছি কি, এই এটাকে মাদকাসক্ত বললে যেমন দুর্গন্ধ ছড়ানো হয় কথাটির উপরে, একটু আধটু নেশা করার অভ্যাস তো শিল্পীদের অনেকেরই আছে। সেটা যদি তার ব্যক্তিগত শরীর কিংবা তার পেশাগত জীবনকে ক্ষতি করে। যদি প্রভাবিত না করে, ক্ষতি না করে, তাহলে সেটা খুব বড় কিছু খারাপ কিছু আহ, হয় বলে আমি মনে করি না। বাংলাদেশের আমি এখন যদি তালিকা করি, বাংলাদেশে অনেক শিল্পীরই এই নেশা করার কোনো একটি, কেউ হয়তো গাঁজা খায়, কেউ হয়তো মদ্যপান করে, আর কেউ স্মোকিংটা তো একেবারেই আছে। এটা যদি কেউ অতিরিক্ত করে, এবং অতিরিক্ত করে অনেকের মৃত্যু কে আঁকড়ে হ্যাঁ, ধরেছে, সেটাই মৃত্যু সেটাই বরণ আমরা করেছে। আমরা সেই জায়গায় যাচ্ছি যে মৃত্যুটা, কারণ আপনি একজন গুণী শিল্পী যদি হারিয়ে যান আমাদের কাছ থেকে হঠাৎ করে, তখন কিন্তু দর্শকরা কিন্তু খুব কষ্ট পায় হঠাৎ করে চলে গেলে। আপনার ব্যক্তি জীবনে আপনি কি করবেন সেটি আপনার পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু আপনি হঠাৎ করে এমন ভাবে উচ্ছৃঙ্খল হয়ে চলে গেলেন পৃথিবী থেকে, এটি আমাদের খুব পীড়া দেয়, কষ্ট দেয়, এটি আমি বুঝাতে চাচ্ছি। এটা নানা রকমের ফ্রাস্ট্রেশন থেকেও হয়। যাদের ফ্রাস্ট্রেশন থেকে হয়, তার এই এই এটি নেশা করে,
তাদের জন্য এটা খুব ক্ষতিকর। কেউ যদি একটু নেশা করে যদি ভালো লিখতে পারে, তাহলে তার একটু নেশা করাটা সেটাই, কোনো হ্যাঁ ঠিক অন্যায় আছে, কিছু হ্যাঁ আমি না মনে অন্যায় করি না, না। না। কেউ যদি একটু নেশা করে, আমি একজন দিল্লির একজন বিখ্যাত শিল্পীর কথা আমি জানি, যিনি ঢাকা নাটক করতে এসেছিলেন, নামটা না হয় নাই বললাম। হুম, তিনি পারফরমেন্স করার আগে এই গ্রিন রুমে বসে গাঁজায় দম দিয়ে শুয়ে থাকতেন ঘন্টাখানেক। উনি একসময় এনএসডির লোক ছিলেন। তারপরে উনি অসাধারণ পারফরমেন্স করতেন। হুম, ওটা বরং তার জন্য ইন্সপায়ারিং ছিল। ইন্সপায়ার কিন্তু তারপরেও আমরা কখনো গাঁজা মদ্যপানটাকে ঢালাও ভাবে এনকারেজ করতে চাই না। না, এটা আমাদের শরীরের জন্য খুবই হার্মফুল। মানুষের মস্তিষ্ক বিকৃতির জন্য কিন্তু এটা সহায়তা করে কাউকে কাউকে। এটা থেকে যতটা দূরে থাকা যায় তত ভালো। আর আত্মহত্যাটা, এটা সারা বিশ্বে এটি সারা পৃথিবীতে এটা মানুষের ভিতরে এই প্রবণতা একটু হয়তো বেড়েছে। এগুলো ইয়াংদের মধ্যে, বিশেষ করে ইয়াংরা একটু যদি হতাশাগ্রস্ত হয়, কিছু একটা হতে চেয়েছিল হতে পারলো না, পরীক্ষা ভালো করলো না, কিংবা ভালো একজন পারফর্ম হতে চেয়েছিল পারলো না, এই শুরু করে দিল নেশা করতে। নেশা করতে করতে এক সময় ওই নেশাই তাকে শেষ করে দিচ্ছে। কিংবা কেউ কেউ আবার সুইসাইডও করছে, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হুম, হুম, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এগুলো কিন্তু আমাদের কাছে মোটেই কাম্য নয়। এটা আমরা কখনোই এনকারেজ করি না। এই প্রসঙ্গটি থাক। হুম, ঠিক আছে। না আমি শেষ, জাস্ট, হ্যাঁ প্রসঙ্গ শেষ। প্রসঙ্গ শেষ। আমরা অন্য অন্য প্রসঙ্গ চলে হ্যাঁ, যাব। আহ, বিষয় অন্তর যাই। আমি এই মাহিদুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে হুম, আমি জি, নুরুল দিনের সারা জীবনের একটা ছোট্ট একটা অংশ আবৃত্তি করতে চাই। হুম, হ্যাঁ 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 নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই করুন করুন। কারণ মাহিদুল ইসলামরা হচ্ছে আবৃত্তির ঝান্ডাধারী। ওদের সামনে মানে এটা আমার ধৃষ্টতা হবে। এই কিন্তু এই যেহেতু এটা নুরুল আমার দিনের সারা নাটকের জীবন, অংশ। না করেন করেন। নুরুল দিনের সারা জীবনের এই নাটকের ভূমিকা অংশটুকু আলাদা করে একটা মানে স্বয়ম্ভু কবিতা, এটা আমরা বহুবার 90-এর রাজপথ কাঁপিয়েছি কবিতা আবৃত্তি তোমার তো করে। জানা আহ, থাকবে, আহ, যেহেতু নুরুল কিসলু দিনের ভাই, সারা জীবনে এটা আমি আমি নাটকের দয়াশীলের সূত্রধরের। হ্যাঁ, নিশ্চয়ই কিসলু আমি ভাই দয়াশীল অসাধারণ করবেন। হ্যাঁ, না না আমি আমরা দয়াশীলের চরিত্রে অভিনয় করেছিলাম, এবং এটা নিয়ে আচ্ছা আমরা দিল্লি, জয়পুর, তারপরে কলকাতা অসংখ্যবার করেছি অভিনয়। তখন নূর ভাইরা ফ্রি ছিলেন, জাকির ভাই সুস্থ ছিলেন। তো ওই দয়াশীল পরবর্তী সময় আমার পরে আবার এই ইয়েও করেছে, খালিদ খান যুবরাজ করেছে, যে প্রয়াত আচ্ছা হয়েছে। জি। আমি একটা ছোট্ট একটা অংশ, বেশি দূর না, এত সময় নেই। হ্যাঁ আমরা না আবার করুন করুন মাইদুল করুন। ইসলামের আবৃত্তি শুনবো, গান শুনবো। শুভদাও বসে আছেন। মাইদুল ভাইয়ের কাছে শেষ আবৃত্তিটা শুনবো আমি, আর নূরজানা আলিমের কাছেও শেষ গানটি শুনবো। শুভদা আসছি আপনার কাছে, থাকুন। শোনাই তাহলে। পূর্ণিমায় চান বড় হয় রে ধবল, জননীর দুগ্ধের মতন তার দেখো রোশনাই। ভাবিয়া কি দেখিব আব্বাস, যদি মরো কোনো দুঃখ নাই, আমার মরণ হয় জীবনের মরণ যে নাই। একে নুরুল দিন যদি চলি যায়, হাজার নুরুল দিন আসিবে বাংলায়। একে নুরুল দিন যদি মিশে যায়, অযুত নুরুল দিন যেন আমি যাই। নিযুত নুরুল দিন যেন বাঁচি রয়, হয় 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 হয়। এদেশে আমার বাড়ি উত্তরে না আছে হিমালয়, উহার মতন খাড়া হয় যেন মানুষেরা হয়। এদেশে আমার বাড়ি দক্ষিণেতে বঙ্গোপসাগর, উহার মতন গর্জি ওঠে যেন মানুষের স্বর। এদেশে আমার বাড়ি পূর্ব দিকে ব্রহ্মপুত্র আছে, উহার মতন ফির মানুষের রক্ত যেন নাচে। এদেশে আমার বাড়ি পশ্চিমেতে পাহাড়িয়া মাটি, উহার মতন শক্ত হয় যার মানুষের ঘাটি। হয় 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 হয়, মাটিতে মিশিয়া যায় মাটির শরীর, মাটি হতে জন্ম নেয় আবার শরীর, আবার ফিরিয়া যায় মাটি থাকি যায়, মাটিতে সন্তান মোর উঠিয়া দাঁড়ায়। হয় 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 হয়,
ঢাকের সংকেতে বাধ্য হয় বুঝি হয়, মোষের সিঙ্গার ধ্বনি হয় বুঝি হয়, কাটার বান্ধার ডাক হয় বুঝি হয়, নুরুল দিনের গলা হয় ফির হয়, হয় 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 হয়। ধন্যবাদ, ধন্যবাদ। এই শুভদা, কবিতাটি আমি কেন পড়লাম এটার একটা কারণ আছে। আমার কাছে মনে হয় নিশ্চয়ই মাইদুল আমার সঙ্গে একমত হবেন, সেটা হচ্ছে যে এটি যেন আসলে আমাদের বঙ্গবন্ধু, নুরুল হ্যাঁ দিন আর কেউ নয়, আমাদের বঙ্গবন্ধু। হ্যাঁ, নুরুল দিন চরিত্রটাকে ভালোভাবে উপলব্ধি করলে কিন্তু বঙ্গবন্ধুর একটা শ্যাডো পাওয়া যায়, একটা ছায়া পাওয়া যায়। এটা আমাদের সৈয়দ হক ভাই বলেছেন যে কেন এটা উনি লিখেছিলেন। এটা বঙ্গবন্ধুর কথাটাও ওনার মাথায় আছিল, কিন্তু উনি এই 1189 সালের একটি চরিত্র, সেই কৃষক কৃষক বিদ্রোহের একটি চরিত্র নুরুল দিন, তাকে নিয়ে সিম্বলিক্যালি উনি লিখেছেন, কিন্তু আসলে এর ভেতরে উনি বঙ্গবন্ধুকেই আমাদের সামনে তুলে ধরেছেন। দেখতে পেয়েছেন। শুভদা, আমরা খুব সময় আমাদের ফুরিয়ে আসছে, আমরা যাব। শুভদা, আপনার কাছে আমি জানবো যে আপনার পরের প্রজন্মের জন্য আপনি কি রেখে যেতে চান, এক কথায় যদি বলেন। ওই আমরা মজা করে বলে থাকি অনেক সময় বুক ভরা ভালোবাসা, কিন্তু শুকনো ভালোবাসা দিয়ে তো না। সমাজ চলে না। সমাজকে চালাতে গেলে সমাজের চালিকা শক্তি হচ্ছে শ্রম, সমাজের চালিকা শক্তি হচ্ছে বুদ্ধি এবং বিভিন্ন উপাদান। এখন আপনি যদি বলেন পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি, তাহলে আমি বলবো যে সারা জীবন ধরেন 65 সাল থেকে নাটক করছি, কিন্তু আজকে এই কোভিড পরিস্থিতিতে দুই বাংলা কেন সারা পৃথিবীর লোক ওলটপালট হয়ে গিয়েছে। সারা পৃথিবীর লোক বুঝতে পেরেছে যে আমরা ঠিকঠাক চলছিলাম না, আমাদের একটুখানি নিজেদের গুছিয়ে নেওয়ার দরকার আছে, একটু এডিটিং করার দরকার আছে পৃথিবীটাকে। তো আমার ব্যক্তিগতভাবে আমার বুদ্ধি কম, আমি একটু আমার মতো করে বলি, কম বুদ্ধির। সেটা হচ্ছে আমরা নাট্য জগতে যারা লোক, যারা শিল্পী, যারা ক্রিয়েটিভিটি দিয়ে, যারা বিনোদন দিয়ে আর সমাজকর্ম দিয়ে দুইভাবে মানুষকে সমৃদ্ধ করার চেষ্টা করি পেশাদারি ভাবে, তারা লক্ষ্য করলাম যে চলতে 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 চলার নেশাতেই আছি, কিন্তু কেন চলছি, কি উদ্দেশ্যে চলছি, সেই উদ্দেশ্য লক্ষ্য আমাদের হারিয়ে গেছে। আমি অন্তত দুই বাংলার নাট্যকর্মীদের সঙ্গে কথা বলে দেখেছি যে যে আমাদের ওপার বাংলার নাট্য আন্দোলন বা নাট্য চর্চা যদিও অনেকটাই ঐতিহ্যবাহী বাংলা নাটকের দিকে তাকিয়ে হচ্ছে বা হয়েছে, এপার বাংলার নাট্যচর্চা কিন্তু দাদারা খুব লজ্জার সঙ্গে বলতে ইচ্ছে করছে যে আমাদের বিদেশি থিয়েটার 200 বছর যার আয়ু, 200 বছরের পুরনো বিদেশি থিয়েটার, যেটা বাবু কালচারের বাই প্রোডাক্ট, এই কলোনিয়াল কালচারের একটা হ্যাংওভারের মধ্যে আমরা এখনো আটকে আছি, এবং যে কারণে আমাদের এপারের নাট্য চর্চায়, নাট্য আবহের মধ্যে, নাট্য বাতাবরণের মধ্যে সাধারণ মানুষ কিন্তু নেই। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। ওই যে বললেন আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন, শব্দগুলো বলতে হয় একটু সাজিয়ে গুজিয়ে বলতেই হয়। আমি সাজিয়ে গুজিয়ে বলতে কোনোদিন পারিনি আর বলতে চাইও না। আমি সোজা করে বলতে চাইছি যে আমাদের নাট্য আন্দোলনে সাধারণ মানুষ নেই, তার কারণ আমাদের নাট্য আন্দোলনটা থিয়েটার আন্দোলন। আমাদের ঐতিহ্যবাহী বাংলা নাটকের যে ঐতিহ্য 3500 বছরের, ধরুন আজকে একটা কথা বলি প্রসঙ্গ ক্রমে, সাজিয়ে গুজিয়ে হয়তো বলতে পারছি না কারণ আমার মন মেজাজ খুব খারাপ আজকে, কেন সেটা পরে বলবো, অবশ্যই ব্যক্তিগত কারণে নয়। আমি বলতে চাইছি যে আজকে বিশ্ব অনুবাদ দিবস, আজকে বিশ্ব অনুবাদ দিবস, ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে। আমাদের নাটক আজও পর্যন্ত পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে নাট্যচর্চার উপরে স্বয়ং সম্পূর্ণ শ্রেষ্ঠ বইটির নাম ভরতের নাট্যশাস্ত্র, যা গবেষকদের মতে, ঐতিহাসিকদের মতে 3500 বছর আগে
লেখা হয়েছিল। আচ্ছা, বুকে হাত দিয়ে নাট্যচর্চা করি আমরা যারা দুই বাংলায়, বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা নাট্যচর্চা করি যারা, করেছি যারা, করব যারা, ভরতের নাট্যশাস্ত্রের কথা কেউ কেউ শুনেছি, কজন তার একটা পাতা উল্টে দেখেছি? আমাদের নাট্য আন্দোলন আসলে থিয়েটার আন্দোলন, আমাদের নাট্য আন্দোলন আসলে একটি কলোনিয়াল চর্চার একটি বিনোদন। যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই থিয়েটার মুখ থেকে আমরা স্টানিস্লাভস্কি পড়ি, আমরা ব্রেখট পড়ি, আমরা বোয়াল পড়ি, ঠিক আছে, কিন্তু আমাদের অনেকে কি জানেন যে ব্রেখটের যে অ্যালিনিয়েশন তত্ত্ব, সে ব্রেখট নিজে লিখে গেছেন, সে অ্যালিনিয়েশন তত্ত্ব তিনি পেয়েছিলেন ভারতীয় লোকনাটক থেকে। ওই যে কথা বলতে বলতে মনে করুন এ এক প্রাচীন অযোধ্যা, হ্যাঁ, বিদেশি ইত্যাদি ইত্যাদি, এই কালো তমিশ্র অন্ধকারে বলে শুরু করলেন। হ্যাঁ, সত্যি হ্যাজাকবাতি জ্বলছে, সেখানে আমরা কালো অন্ধকার দেখতে পাচ্ছি। এ ব্রেখটের অ্যালিনিয়েশন তত্ত্ব। বা গম্ভীরাতে মহাদেব তিনি নাচতে নাচতে দর্শকের কাছে বিড়ি চেয়ে খাচ্ছেন, চরিত্র থেকে বেরিয়ে গিয়ে চরিত্রের ভেতর আবার ঢুকছেন। এই তত্ত্ব আমরা লোকনাটকে আমাদের হাজার বছর ধরে দেখছি। তো আমি বলতে চাইছি, চার দেয়ালের মধ্যে নাটককে আটকে না রেখে মানুষের কাছে যেতে হবে, মানুষকে কাছে টানতে হবে। মানুষের মানে মূল্য, যে বললেন যে এত 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 মাদকাসক্তি কেন অভিনেতাদের মধ্যে? যদি আপনার মধ্যে, আমার মধ্যে, দাদারা, ভাইরা, আমার কলিগ যারা আছেন, তাদের প্রত্যেককে শ্রদ্ধা করে বলছি, যদি আপনার আমার মধ্যে মূল্যবোধ থাকে, যদি আমি ছাড়া আরো কিছু আমার পৃথিবীতে আছে বলে যদি তাদের অস্তিত্ব যদি আমার চেতনায় থাকে, তাহলে আমি আত্মহত্যা করব অথবা অথবা গঞ্জিকা সেবন করে অথবা মদ্যপান করে শেষ হয়ে যাব? আপনি তো মনে করতেই পারেন আপনি আপনার বাবা মার সন্তান, আপনি প্রকৃতির সন্তান, আপনি আপনার জন্ম দেন নাই, আপনি পৃথিবীতে এসেছেন, আপনাকে আনা হয়েছে। আপনি 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 যখন নিজে নিজে আসেননি, আপনি নিজে নিজে চলে যাওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আর তাছাড়া বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন, এটা ঠিকই, কিন্তু আপনাকে কেউ স্কুলে নিয়ে গেছে, কেউ আপনাকে রান্না করে খাইয়েছে, কেউ আপনাকে বই সাপ্লাই দিয়েছে, কেউ আপনাকে ইত্যাদি করেছে। কত লোকের তিল তিল কন্ট্রিবিউশনে আপনি আজকে এই জায়গাতে অধ্যাপনা করছেন, কি একজন শিল্পী হয়েছেন, কিংবা একজন ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইত্যাদি ইত্যাদি, সমাজের গবেষক হয়েছেন। শুভদা, আমি বিনয়ের সাথে বলছি, আমাদের সময় ফুরিয়ে আসছে। এই বিষয়ে আপনাকে আমি আরেকবার আনবো, আপনার সাথে অনেক কথা বলবো, কিসলু ভাইকে আনবো। আমি চলে যাই, কারণ আমাদের দুইজন অতিথি, ওনাদের মানে একটু তাড়া আছে আজকে। আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিসলু ভাইয়ের কাছে যাচ্ছি। কিসলু ভাই, সর্বশেষ প্রশ্ন যেটি, বাংলাদেশকে আপনি আগামীতে কিভাবে দেখতে চান, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এক কথায়? এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার আগে কি একটা গান শোনা যায়? না, শুনবো। আমি সরাসরি চলে যাব মাহিদুল ভাই এবং নূরজান আপার কাছে। তারপরে মাহিদুলের একটা আবৃত্তি শুনি, শুনবো। বলি বাংলাদেশকে আমি কেমন দেখতে চাই। ঠিক আমি আছে, বাংলাদেশ, হ্যাঁ ঠিক আছে। জি জি, নূরজান আপা, মাহিদুল ভাই আপনাকে দিয়ে শেষ করবো আমি। জি, নূরজান আপা, জি বলুন আপনার একটি গান। জি, আমি এখন যে গানটি করব, এটি আসলে আমার মার কাছ থেকে শিখলাম। আমার মা কি বাবাকে শিখিয়েছিলেন গানটা, এবং সব মানে এটা শিখে বলেছিলেন যে মা আমার বাবাকে, যে এই গানটি তুমি রেকর্ড করো, এই গানটি একদিন দেখবে খুব জনপ্রিয় হবে। এবং আসলেও গানটি খুব জনপ্রিয়, এবং এখনো পর্যন্ত এই জেনারেশনের ছেলে মেয়েরাও এই গানটা তাদের কাছে জনপ্রিয়। এবং আজকে আমার মা আসলে অনেকদিন ধরে, আমার মা খুব অসুস্থ, হাসপাতালে আছে, উনি ব্রেন স্ট্রোক করে, এখনো তার খুব একটা সেন্স জ্ঞান খুব একটা কাজ করছে না। তো আমার মার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমার বাবার প্রতি শ্রদ্ধা জানাই, এই গানটি করছি। প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না, তুমি সুজন দেখা কইরো পিরিতে মইলে যেন ভুলে না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেমে করতে 2 দিন ভাঙতে একদিন, মন প্রেমার কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না।
প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, তারে 18 সাল কিরায় খাইলো 18 সাল, তারে 18 সাল কিরায় খাইলো, তবু রহিমা ছাড়লো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন, অমন প্রেমার কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না, প্রেমের মরা জলে ডুবে না। বাহ, ধন্যবাদ, ধন্যবাদ। অসাধারণ গান, অসাধারণ গান। অসাধারণ। আমি একটু খুব ভালো। এটা তো গানটা আব্দুল আলিমের গীতিকারের একটি বিখ্যাত গান। মাইদুল ভাই, আমি আমি একটু আপনাকে দিয়ে শেষ গীতিকারের গানটি রচনাকার একটু জানতে চাচ্ছি, গীতিকার জানতে চাচ্ছি। মানে এটা আসলে সংগৃহীত গান, এটা সংগ্রহ সংগৃহীত না, গান, মানে আমার মা, হ্যাঁ, লোকসঙ্গীত। লোকসঙ্গীত, জি, এটা মারফতি আসলে। এটা মা আর কি, তার গ্রামের বাড়ি একজন লোক ছিলেন, উনি ওই তার হাতটা একটু মানে অসুস্থ ছিল, উনি কাজ করতে পারতেন না, তো উনি বসে বসে ওই গানটি বাজছিলেন, তখন মা ওই গানটি শুনে তখন সংগ্রহ করেন এবং বাবাকে ওই গানটি শিখিয়ে দেন। আমরা খুব শৈশবে এই গান শুনে চমকিত হয়েছি, হ্যাঁ, আর আজকে বহু বছর পর আবার চমকিত হলাম। ভালো করেছেন, অসাধারণ। মাইদুল ভাই, আমি আপনাকে দিয়ে শেষ করবো। কিসলু ভাই, আপনাকে যে প্রশ্নটি করেছেন, সর্বশেষ প্রশ্নটি আমি ছোট্ট করেই বলি, যুদ্ধ থেকে ফিরে এসে নাটককে সবকিছুর পেছনে কিন্তু আমার আসলে একটা উদ্দেশ্যই কাজ করেছিল, সেটা যে মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে আমি যুদ্ধে গেছিলাম, যে চেতনাটা আলোটা ছড়িয়ে দিয়েছিল ইনফ্যাক্ট বঙ্গবন্ধু। তুমি শুনলে অবাক হবে, এই বঙ্গবন্ধু তো ছড়িয়েছিল, কিন্তু আমার ভিতরে রবীন্দ্রনাথ নজরুলও কিন্তু ছিল। আমি 71 সালে যখন যুদ্ধে যাই, কলকাতা হয়ে চাকুলিয়া বিহারে, আমার সাথে সঞ্চিতা বইটি ছিল নজরুলের। মাইদুল শুনলে অবাক হবে যে সঞ্চিতা বইটি আমি মাঝে মাঝে পড়তাম এই বসে। যাই হোক, কি বাণীটা দিতে চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে এই দেশটি কেমন হবে। সোনার বাংলা তো আমরা বলি এক কথায়, কিন্তু সোনার বাংলাটা হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেই রাষ্ট্রে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমার সঙ্গে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে যুদ্ধ করেছে। তা যুদ্ধ করার উদ্দেশ্য তাদের কি ছিল? এই দেশ কি কোনো একটি বিশেষ ধর্মের দেশ হবে? এই দেশ নিশ্চয়ই সকল ধর্মের একটা ধর্মনিরপেক্ষ একটি অসাম্প্রদায়িক দেশ হবে। এটাই কিন্তু আমাদের চেতনার ভেতরে কাজ করেছিল। বঙ্গবন্ধু সেই চেতনাটি আমাদের ভেতরে দিতে চেষ্টা করেছিলেন, ছড়িয়ে দিয়েছিলেন। আমি স্বপ্ন দেখি যে আমাদের এই বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক একটি চেতনার দেশ হয়েছে, অসাম্প্রদায়িক একটি ভালোবাসার দেশ হয়েছে। সকল ধর্মের লোকেরা একজন আরেকজনকে ভালোবাসছে, এই ভালোবাসার দেশটি আমি দেখতে চাই। এখন যেভাবে ধর্ষণ হচ্ছে, এখন যেভাবে ছেলেমেয়েরা ছেলেমেয়েদেরকে মারছে, কাটাকাটি হচ্ছে, মারামারি হচ্ছে, জঙ্গির উত্থান হচ্ছে, এগুলো আমরা দেখতে চাই না। এই দেশ কিন্তু বঙ্গবন্ধু দেখতে চাননি। এই দেশের জন্য বঙ্গবন্ধু আমাদেরকে এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেননি। সুতরাং আমরা সেই দেশটি দেখতে চাই, এই দেশে কোনো জঙ্গি নাই, যে সংস্কৃতি বান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কোনো বক্তব্য আছে? খুব সুন্দর করে আবৃত্তি করতে পারবে, কিসলু ভাই, তার এই আবৃত্তিতে কোনো বাধা নেই। কিসলু ভাই, নূরজাহান সুন্দর করে গান গাইবে, সেই গানে কোনো বাধা নেই। হ্যাঁ, সংস্কৃতি বান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কোনো মেসেজ আছে? ছোট করে ওনার জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী অসাধারণ একটি মানুষ, যিনি এত কষ্ট করে এই দেশটিকে এগিয়ে নিয়ে চেষ্টা করেছে, কিন্তু বারবার এই কিছু সাম্প্রদায়িক লোক, কিছু কূটচালী লোক, তারা এই দেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য তাকে বাধাগ্রস্ত করছে, তাকে বারবার তার পিছনে ছুরিকাঘাত করছে। এটি যাতে না হয়
তার জন্য আমি মনে করি তাকে সচেতন থাকতে হবে। জি, ধন্যবাদ মাইদুল ভাই। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আপনাকে কাছে চলে আসবো 1 মিনিটের মধ্যেই। সেটি হলো যে আমাদের মরমী লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের সহধর্মিণী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা ওনার আশু মুক্তি কামনা করি এবং মানে উপরওয়ালার কাছে আমরা প্রার্থনা জানাই, আশীর্বাদ জানাই, প্রার্থনা জানাই যেন উনি অতি সত্বর যেন সুস্থ হয়ে উনি ওনার সন্তানদের কাছে আবার ফিরে আসতে পারেন, সেটি আমরা জানাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি আবেদন থাকবে যে আমাদের মরমী লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের সহধর্মিনীর ব্যাপারে একটু যেন আপনার মানে খোঁজ খবর সদয় দৃষ্টি একটু থাকে, আকর্ষণ করি সদয় আমরা দৃষ্টি তার। থাকেন যেন, কারণ আব্দুল আলিমের অনেক স্মৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের চলচ্চিত্রের সাথে জড়িত আছেন। প্রিয় দর্শক, আপনারা এই এতক্ষণ ধরে আমাদের এই 1 ঘন্টার এই অনুষ্ঠানটি দেখেছেন। সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে সাথে আমাদের সাথে অধ্যাপক এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান কিসলুকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। পশ্চিম বাংলা থেকে নাট্যজন শুভ জোয়ারদারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাইদুল ভাই অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, এতক্ষণ উনি থাকতেন না তো থেকেছেন, ওনার কাছে আবারও আকাশ বাংলা 71 পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নূরজাহানকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা মাইদুল ভাইকে দিয়ে শেষ করব। মাইদুল ভাই, আপনার কাছে মাইক্রোফোনটি দিয়ে দিলাম, আপনিই শেষ করুন। জি, ধন্যবাদ। এত গুণী গুণী শিল্পীদের আপনি আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন এবং শেষের দিকে আপনি অনেক তাড়াহুড়ো করলেন, তাদের কথা শেষ করা গেল না, মুখের কথা আপনাকে কেড়ে নিতে হলো। আমি থেকেছি কারণ আমার অগ্রজ দুজন নাট্যজন, আমার নাট্যগুরু তারিকা নামেরও তারা সিনিয়র, তাদের কথা থেকে তারেকা নাম আমার অবশ্য বন্ধু, আপনার ঘনিষ্ঠ ওকে আমি বন্ধু। বন্ধু। হ্যাঁ, তিনিও এনএসডিয়ান, আর শুভদা তো আরো সিনিয়র। হ্যাঁ, তাদের গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম, সে কারণে থেকেছি। আর নুরুজ্জাহান আলিমের কণ্ঠে গান শুনতে শুনতে আমি আমার শৈশব কৈশোরে বেড়ে ওঠার সময় আব্দুল আলিমের যেসব গান আমাদের সনি 2 ব্যান্ড রেডিওতে আমি শুনেছি এবং বড় হয়েছি, সেই গানগুলোর কয়েকটা গান শুনতে পেরে আমি অত্যন্ত আনন্দ অনুভব করেছি, স্মৃতি ভারাক্রান্ত হয়েছি। আমি আমার শেষ পরিবেশনাটা আমি উৎসর্গ করব আমাদের স্টুডিওতে উপস্থিত এই 3 জন গুণী শিল্পীর জন্য। আমার শেষ পরিবেশনাটা আমি আজকে ট্রিবিউট করব। আমি শুভদা বলছিলেন তার আলোচনায়, আপনি তার কথাটা শেষ করা যায়নি, হয়তো পরে আরেকদিন আলোচনা করুন। তিনি শিল্পীদের মূল্যবোধের কথা বলছিলেন, শিল্পীদের গন্তব্য, শিল্পীদের ভাবনা। বড় বড় শিল্পীরা একসময় তার আর ভাবনার সাথে তার জাত, মানে তার যে ছুটে চলা জীবনের, এগুলোর হিসাব মেলে না বা মেলাতে পারেন না। বড় শিল্পীরা কখনোই এই হিসাব করে কেরানির মতো জীবন যাপন করে না আমার মনে হয়। আমারও এখন একটু একটু বয়স হয়েছে, তো আমি একসময় কিসলু ভাইয়ের আলোচনায় একটু আবেগ আপ্লিত হয়েছিলাম। অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, আমাদের আরেকজন বাংলার আরেকজন নাট্য ব্যক্তিত্ব, তিনি পরলোক গমন করেছেন। এই ভদ্রলোক, আমি সরাসরি তার কাছে কোনোদিন ক্লাস করিনি বা তার কোনো নাটকেও অংশগ্রহণ করিনি, কিন্তু অত্যন্ত স্নেহ করতেন, আমাকে ভালোবাসতেন। আমি তার ভালোবাসার কোনো মূল্য দিতে পারিনি। সুদূর আমেরিকা থেকে আমাকে নিয়ম করে তিনি ফোন কল করতেন এবং কল করে বলতেন আমি আমার স্বাস্থ্যের যত্ন নিচ্ছি কিনা, আমি আমার কণ্ঠর পরিচর্যা করছি কিনা। আমাকে তিনি পরামর্শ দিতেন বাংলাদেশে যে ফলগুলো পাওয়া যায়, টক ঝাল মিষ্টি, আমি যেন এই ফলগুলো নিয়ম করে খাই, তাতেই নাকি অনেকদিন সুস্থ থাকবো, এরকম করে এই ভদ্রলোক বলতেন। আমি তার মধ্যে পিতার ভালোবাসা আমি পেয়েছি, কিন্তু আমি তাকে কিছুই ফেরত দিতে পারিনি। এই সময় আমি তার লেখা একটি বই পড়ছিলাম। এবং তোমাকে এখানে একটা কথা বলে রাখি মাহিদুল, আমি কিন্তু স্যারের সঙ্গে ছায়ার মতো ছিলাম তো একটা সময়, আমি কিন্তু তার কাছে তোমার কথা শুনেছি। মমতাজ উদ্দিন আহমেদের এই আমার প্রিয় বাংলা, এই প্রবাসে বসে লেখা এই বইটি আমি এখন পড়ছি করোনা কালে। এখন আমার পাঠ্য, প্রতি পাতাতে আমি তার সেই খ্যাপাটে সেই মমতাজ উদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি। উনি আমার কিছু আবৃত্তি স্টেজে শুনেছেন, 2টি আবৃত্তি, খুব বেশি শোনেননি।
একটু স্মৃতিচারণ করি, আমাদের শহীদ ভাই অনুষ্ঠানের আয়োজক ব্যস্ত হয়ে পড়েছেন। সেটি হলো একটি জাতীয় পর্যায়ের নজরুল উৎসব ছিল করুন করুন, অসুবিধা নেই, করুন। জাদুঘরে। হ্যাঁ, জাদুঘরে জাতীয় পর্যায়ের নজরুল উৎসব ছিল। আমি এই যে বলেছি অধ্যাপকের আগে খ্যাপাটে বিশেষণটা ব্যবহার করেছি, কিসলু ভাই ভালো বলতে পারবেন। উনি সভাপতিত্ব করছিলেন জাতীয় পর্যায়ের নজরুল আবৃত্তি। তো উনি একটু বিরক্ত হচ্ছিলেন কারো কারো আবৃত্তি শুনে, এটা বোঝা যাচ্ছিল। কিন্তু একজন আবৃত্তি শিল্পীকে তার আবৃত্তির মাঝখানে থামিয়ে দিয়ে উনি বললেন যে দেখুন ব্যানারটা একটু পড়ে দেখুন, আপনি লেখাপড়া জানেন, ব্যানারটা পড়ুন। তো আবৃত্তিকার তো একটু বিব্রত হয়ে গেছে, বলে পড়ুন না, আপনি শব্দ করে পড়ুন কি লেখা আছে। বলছে জাতীয় পর্যায়ের নজরুল আবৃত্তি। তারপরে পড়ুন কোথায় হচ্ছে, জাতীয় জাদুঘরে। বলছে বাংলাদেশের জাতীয় জাদুঘরে জাতীয় পর্যায়ে নজরুল আবৃত্তি হচ্ছে, আর আপনি কার সাথে লবিং করে কিভাবে এখানে ঢুকেছেন, এইরকম নিম্নমানের আবৃত্তি আপনি কিভাবে করছেন এখানে, এরকম বলে বসেছেন। হ্যাঁ, উনি ক্ষুব্ধতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে দেখুন এই লবিং করে গ্রুপিং করে আপনি আর সব কিছু হতে পারবেন, আবৃত্তিকার হতে পারবেন না। তো এই জায়গাটা ছেড়ে দেন, আপনি শিল্পী হওয়া যায় না লবিং করে গ্রুপিং করে। এরকম করে তখন মিলনায়তনে একেবারে শ্মশানের নীরবতা, সবারই কাঁপা শুরু হয়েছে। উপস্থাপক বললেন, উনি নির্দেশ দিলেন, উনি তো সভাপতিত্ব করছেন, মঞ্চে উনি একা বসা, বলেছে পরের আবৃত্তিকারকে ডাকুন। উপস্থাপক ঘোষণা করলেন আমার নাম। আমি তখন বয়সে তরুণ এবং ওনাকে সামনাসামনি দেখার সুযোগ আমাকে দূর থেকে হয়েছে এবং উনি আমার কোনো আবৃত্তি শোনেন নাই। এবং আমার পরে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের আরাক এনএসডিএন, তার নাম। আমি ভাস্বরদাকে বললাম, দাদা আপনি যান, আপনি আবৃত্তি করেন, আমি একটু পরে করি। ভাস্বরদা বললো, মাহি তোমার নাম ডাকা হয়ে গেছে, তুমি যাও। আমি গেলাম ভয়ে ভয়ে। আমি জীবনে আমার একটু আবৃত্তিতে ভয় কম, আমি খুব ভয় কখনো পাইনি। সেদিন আমার ভয়ে হাত পা কাঁপছিল মমতাজউদ্দিন আহমেদের সামনে। আমি আবার প্রস্তুতি নিয়ে গেছি, আজকে যে পরিবেশনাটা করব সেটা কাজী নজরুল ইসলামের অভিভাষণের অংশটুকু, এটুকু উপস্থাপন করব। আমি খুব ভয়ে ভয়ে শুরু করলাম এবং আমি একটু ডায়াগোনালি দাঁড়িয়েছিলাম মঞ্চে, যাতে দর্শককেও দেখা যায় এবং স্যারকেও একটু দেখা যায়। এবং স্যারকে আমি একটু একটু করে দেখতে পাচ্ছিলাম যে স্যার যে চেয়ারে মাথাটা হেলিয়ে দিয়েছিলেন, উনি একটু একটু করে মাথাটা তুললেন এবং আমার আবৃত্তিটা এগোচ্ছে আর উনি আস্তে আস্তে মাথাটা এরকম করে দোলাচ্ছেন, এরকম করে দোলাচ্ছেন। এবং আমি তারপরে উৎসাহ পেয়ে গেলাম এবং আমার ভয় কাঁপাকাঁপি থেমে গেল এবং আমি সাবলীল ভাবে পারফরমেন্সটা করলাম। এবং শেষ করার পর উনি আবার মাইক এলেন, বললেন যে দেখুন এটাই হলো আবৃত্তি, এই তরুণ ছেলেটা যেভাবে আবৃত্তি করলো এটাই হলো জাতীয় পর্যায়ের আবৃত্তি। উনি এইভাবে বললেন এবং বলছেন যে মাহিদুল ইসলাম শোনেন, আমাকে তখন আপনি করে বলেন। উনি সারা জীবনই আমাকে আপনি বলেছেন যে এইটা তো অনেককে নিয়ে হলো, আর জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানটা হবে ওসমানী মিলনায়তনে। ওসমানী মিলনায়তন বলে না ওটা, ওই যে হ্যাঁ, যে ওখানে ওখানে মাত্র 2 জন আবৃত্তি করবে, প্রধানমন্ত্রী থাকবে ওখানে, আপনি আবৃত্তি করবেন। উনি এইভাবে নির্দেশ দিলেন। হ্যাঁ, তো আমার সেই আবৃত্তি করা হয়নি। সেই থেকে আমাকে মমতাজউদ্দিন আহমেদ স্যার এরকম ভালোবাসতেন। এবং এই যে বললাম যে আমেরিকা থেকে ফোন করে, আমি অল্প বয়সে বাবা মাকে হারিয়েছি, কিন্তু উনি আমেরিকা থেকে ফোন করে নিয়ম করে আমি কি খাবো, কিভাবে চলবো, এইসব পরামর্শ নিয়ে আমাকে দিতেন। এই হলো শিল্পীর জীবন, একজন অধ্যাপকের জীবন, একজন নাট্য নির্দেশকের জীবন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আমাদের শুভতাকে প্রণাম জানাচ্ছি। কিসলু ভাই আপনাকে স্যালুট, আর নূরজাহান আলিম আপনার এবং আপনার মায়ের, আপনার পরিবারের সকল সদস্যের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, আপনার মায়ের সুস্থতা কামনা করছি। আমি কাজী নজরুল ইসলামের অভিভাষণের অংশবিশেষ, এই যে সেই পরিবেশনাটা যেটি আমি মমতাজউদ্দিন আহমেদ স্যারের সামনে ভয়ে ভয়ে করেছিলাম, এই তুমি কিন্তু অংশটুকু একদিন আজকে পড়ছি। শিল্পকলা একাডেমির স্টুডিও একবার পারফর্ম করেছি। হ্যাঁ, আমি শুনেছি। তো এটি আমি আজকে আপনাদের এই আমার মহান শুনতে ভালো লাগছে। দুজন আমার অগ্রজ দুজন নাট্যজন রয়েছেন মিলনায়তনে, এই স্টুডিওতে, এবং নূরজাহান আলিম আমাদের অহংকার, আব্দুল আলিম পরিবারের একজন সদস্য কন্যা, এবং তিনি নিজেও অনেক ভালো গান করেন। আপনাদের জন্য নিবেদন করছি এই অংশটুকু।
বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের দুর্য বাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই নই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতের বীণা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার তপস্যা, এই আমার সাধনা। রবীন্দ্রনাথ প্রায় আমাকে বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনের শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, যে প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্যে আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই, সেই সময়ই আমার বাড়িতে হাসনু হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার গান, আমার কাব্য, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম,
সে অধিকারেই বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। তোমাদের প্রাণে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধবিধুর ধূপ। বিউটিফুল, অসংখ্য ধন্যবাদ। মন্ত্রমুগ্ধের মতো শুনলাম চমৎকার, বসে বসে, আবার অনেকদিন পর। অনেকদিন কি অসাধারণ কাব্য, মানে এটা তো কাব্যই শেষ পর্যন্ত, যদিও বলা হয়েছে অভিভাষণ, কিন্তু এটি আসলে নজরুলের অসাধারণ একটি কাব্য। মানে মনে হচ্ছে আমি যে বলবো। সারাক্ষণ শুনি না, হুম, মানে যত রাত হচ্ছে মনে মানে হয় যে মাইদুল ভাইয়ের কবিতা বই শুনতে থাকি, এরকম মনে হচ্ছে। মাইদুল, ইউ আর এক্সেলেন্ট, হুম। ইউ আর জাস্ট আমার জন্য এক্সেলেন্ট। দোয়া করবেন। মাইদুল ভাই, আপনাকে নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ, আবারও অসংখ্য খুব ধন্যবাদ ভালো। আকাশ বাংলা 71 থেকে। মাইদুল ভাই শুনতে আমরা পাচ্ছেন? কোনো এক আপনাকে সময় অসংখ্য মাইদুল ভাইয়ের আবার অসংখ্য ধন্যবাদ। কবিতা শুনবো। নূরজাহান, হ্যাঁ যোগাযোগ রেখো, ঠিক হ্যাঁ, আছে। অবশ্যই অবশ্যই সবার সাথে যোগাযোগ রেখো, যোগাযোগ রাখবো। মাইদুল ইনশাআল্লাহ। যোগাযোগ জি, রেখো। কিসলু ভাই, ঠিক, শুভদা, মাইদুল আমরা ভাই, সবাই ভালো রুকেনাপা, থাকবো। বিদায় ঠিক, তাহলে। ভালো থাকবেন ঠিক, সবাই। এর মধ্যে আপনার ভালো শুভরাত্রি। থাকবেন। জি, শুভরাত্রি। শুভরাত্রি।